সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 933তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মিরাজুল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে ভাঙা কবরও লুকিয়েও বাবার হাত থেকে রক্ষা পায়নি মেয়ে। অনেকেই বলবেন যে ভাই, গল্পের টাইটেল তো ইমোশনাল। যদিও গল্পের টাইটেল ইমোশনাল হয়ে থাকে, তো এই গল্পের মাঝে যে পরিমাণের প্রতারণা লুকিয়ে আছে, আপনি কখনো সিনেমার পর্দায় এরকম প্রতারণা দেখেন নাই। আমি শুনেছিলাম এই দুনিয়াতে নাকি সবচেয়ে চালাক প্রাণীটার নাম হচ্ছে শিয়াল। শিয়াল মামাকে আমরা চালাক প্রাণী হিসেবে আখ্যায়িত করি, কিন্তু আমার আজকের এই গল্পে বাবা আর মেয়ে যে ধরনের প্রতারণা করেছে, বনের চালাক ওই শিয়াল মামাকেও হার মানিয়ে দিয়েছে। এই গল্প শোনার পরে আপনি চমকে উঠবেন। এরকম গল্প হয়তো আপনি আপনার জীবনে আর কখনোই শোনেন নাই। বন্ধুগণ, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে মিরাজুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি সহ আমার ছোট 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই। আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের মধ্যেই এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা এই শহরেরই একজন নামকরা ব্যবসায়িক। যদিও আমার বাবা প্রথমে একজন সরকারি চাকরিজীবী ছিল, কিন্তু মাত্র 6 বছর চাকরি করার পরে আমার বাবা চাকরি ছেড়ে দেয়। চাকরি ছেড়ে দিয়ে আমার বাবা ব্যবসা করে এবং আজ অবধি পর্যন্ত চট্টগ্রামের মাটিতে আমার বাবা একজন সুনামধন্য ব্যবসায়িক হিসাবে পরিচিত। চট্টগ্রাম শহরেই আমাদের মোটামুটি জায়গায় সম্পত্তি আছে, রয়েছে নিজস্ব 2টা বাড়িও। এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হবার পরে আমি পড়াশোনার প্রতি অনেকটা মনোযোগী একজন ছাত্র ছিলাম। ছোটোবেলা থেকে প্রচুর আদর আর ভালোবাসার আমার শৈশবের দিনগুলো কাটে। আমি চট্টগ্রামেরই কোনো এক নামকরা স্কুলে পড়াশোনা করতাম। আমি ছোটোবেলা থেকে অনেক বেশি ক্রীড়াপ্রেমী একজন মানুষ ছিলাম। খেলাধুলার প্রতি আমার অনেক আকর্ষণ আর ভালোবাসা ছিল। এই সময়ের ছেলেরা বেশিরভাগই ক্রিকেট খেলতে পছন্দ করে, কিন্তু ক্রিকেট আমার একেবারে অপছন্দনীয় একটা খেলা ছিল। আমি পছন্দ করতাম ফুটবল, এবং ফুটবল আমি এত পছন্দ করতাম যে ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে নামকরা একজন ফুটবলার হব। কিন্তু বাবা মা আমাকে খুব বেশি একটা ফুটবল খেলতে দিত না, কারণ তারা আমাকে অনেক আদর করতে ভালোবাসতো, আর আমি অনেক বেশি হ্যাংলা ছিলাম। স্বাস্থ্য আমার খুব ভালো ছিল না। এজন্য বাবা মা বলতো যে কোনো সময় হয়তো আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারি। বাট আমি কিন্তু মানুষটা দেখতে শুনতে খুব বেশি একটা ভালো ছিলাম না। অনেকটা রোগাটে মানুষের মতো ছিলাম। স্বাস্থ্যর অবস্থা খুবই খারাপ ছিল এবং আমি দেখতে অনেকটা রোগী মানুষের মতো ছিলাম, আর ছিলাম অনেকটা কালো। এজন্য আমার লাইফে তেমন কোনো ভালো গার্লফ্রেন্ড হয়ে ওঠেনি। আমার সাথে পড়াশোনা করা বন্ধুবান্ধব সবারই নতুন নতুন সুন্দরী গার্লফ্রেন্ড থাকতো, কিন্তু আমি জীবনে কখনো কোনো মেয়েকে প্রপোজ পর্যন্ত করি নাই। তার বড় কারণ, আমি দেখতে শুনতে ভালো না। আমি কোনো মেয়েকে যদি প্রপোজাল দেই, সেই মেয়ে মোটেও রাজি হবে না। ঠিক এমনটাই আমার দৃঢ় বিশ্বাস ছিল। এরকম করে আমার দিন আর রাতগুলো পার হচ্ছিল। একটা পর্যায়ে আমি আমার স্কুলের জীবন শেষ করে কলেজে পদার্পণ করি, এবং কলেজ জীবন শেষ করে আমি চট্টগ্রামেরই কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। যখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তখনকার খেলাধুলার প্রতি আমার আকর্ষণ আর ভালোবাসা আরও অনেক ক্ষেত্রে বেড়ে যায়। আমাদের এটি ছিল একটা শহর এলাকা। ওখানে ফুটবল খেলার মতো তেমন বড় কোনো মাঠ ছিল না, আশেপাশে তেমন কোনো জায়গাও ছিল না। তবে আমাদের বাসা থেকে মোটামুটি অনেক দূরে একটা বাড়ি ছিল। একটা বাড়ি বলতে একটা টিন সেট বাড়ি ছিল, কিন্তু বাড়িটার চারপাশে মোটামুটি বাউন্ডারি করা ছিল। ওখানে ফুটবল খেলার মতো খুব ভালো একটা অবস্থান ছিল। এলাকার পোলাপানি মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা ওখানে ফুটবল খেলবো। তো সবাই বললো যে ওই বাড়ির যিনি বাড়িওয়ালা, যিনি মালিক, তিনি যথেষ্ট পরিমাণে রাগী স্বভাবের একজন মানুষ এবং তিনি রাজনীতি করে। তিনি যদি মোটামুটি ঝামেলা করে তাহলে অনেক সমস্যা হবে, সেখানে ফুটবল খেলা যাবে না। তারপর আমি বললাম যে আমরা তো ফুটবলই খেলবো, এখানে যেহেতু অনেক বড় একটা জায়গা আছে, ওই জায়গায় ফুটবল খেলবো, সমস্যা কি, কিছু বলবে না, চলো। আমরা ছোট বাউন্ডারি করে তখন ওখানে ফুটবল খেলতে শুরু করি। তবে যিনি বাড়ির মালিক, তিনি জায়গার মালিক, তিনি তখন আসছে, এসে আমাদেরকে বাধা দিল। আমি তখন বললাম যে কাকা, আমরা একটু ফুটবলই তো খেলবো, আপনি এরকমটা করেন কেন? আজকে যদি আপনার ছেলে হইতাম তাহলে কি আপনি মানা করতে পারতেন?
এই লোকটা খুব যে বেশি বয়স্ক ছিল তাও না, মোটামুটি মধ্যবয়স্ক টাইপের একজন লোক ছিল। তো এরকম করে তখন আমি ওখানে ফুটবল খেলি, প্রায় সময় ফুটবল খেলতাম। কিন্তু ফুটবল খেলতে খেলতে একটা বিষয় খুব খেয়াল করে দেখতাম যে এই বাড়ির যে একটা টিন শেড ঘর ছিল, ওই ঘরের ভিতরে প্রচুর পরিমাণের ঝগড়াঝাটির শব্দ শুনতে পেতাম। আমরা তো বিকেলবেলা যেতাম এবং বিকেলবেলা গিয়ে ওখানে ক্রিকেট খেলতাম, বেশিরভাগই শুনতে পেতাম যে মানে ঘরের ভিতরে ঝগড়া হচ্ছে এবং খুব বেশি মাঝে মাঝে মারামারির শব্দ শুনতে পেতাম। এটা আমাদেরকে অনেক বেশি টেনশনে ফেলতো যে পরিবারটার মধ্যে এরকম ঝগড়াঝাটি কেন হয়। এরকম করতে করতে বেশ কিছুদিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আমরা যখন বিকেলবেলা ওখানে ফুটবল খেলি, আমি খুব খেয়াল করে দেখি যে মাঠের একটা কর্নারে বসে, ওই বাড়ির একটা কর্নারে বসে একটা মেয়ে খুব অপলক দৃষ্টিতে আমাদের খেলার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা ছিল আমাদের একমাত্র দর্শক। যখন মেয়েটা তাকায় থাকে, আমার মাঝে মাঝে আমি খেয়াল করে দেখতাম যে মেয়েটা কেমন যেন একটু আনমনা হয়ে থাকে। মানে অন্য অন্য মেয়েরা আছে না যে অনেক চঞ্চল স্বভাবই হয়, অনেক দুষ্টমি করে, শয়তানি করে, বাট এই মেয়েটা জানি কেমন একটু মানে তার ভিতরে একটু গম্ভীর গম্ভীর ভাব, খুব বেশি একটা কথা বলে না এবং ওখানে বসে খুব নিশ্চুপভাবে আমাদের খেলা দেখে। আমি তখন চিন্তা করলাম যে মেয়েটা এরকমভাবে আমাদের খেলা দেখে মেয়েটা কে, এই প্রশ্নটা আমার মনের ভিতরে জাগলো। পরে ওখানে আমার একটা মানে পরিচিত বন্ধু ছিল, ওরা যখন জিজ্ঞেস করলাম, ও বলে, দেখ বন্ধু, মেয়েটার নাম হচ্ছে তানিয়া আক্তার এবং মেয়েটা হচ্ছে এই বাড়ির মানে এই জায়গার যিনি মালিক সেই মালিকের মেয়ে। আমি তখন বললাম, ভালো কথা, মালিকের মেয়ে, কিন্তু মেয়েটা এরকম মনমরা হয়ে বসে থাকে কেন? মানে এরকম মনমরা হয়ে সবসময় বসে থাকে এবং মাঝে মাঝে দেখি যে ঘরের ভিতরে ঝগড়াটনির শব্দ শোনা যায়। এদের পারিবারিক সমস্যা কি তুই জানিস? আমার বন্ধু তখন আমাকে বলে, দেখ, এই মেয়েটার বাবা মারা গেছে। এই যে জায়গাটা ছিল মেয়েটার বাবা মারা যাওয়ার পরে মেয়ের মা পুনরায় আরেকটা বিয়ে করে এবং মেয়ের ঘরে মেয়ের সৎ বাবার স্বভাব চরিত্র খুব বেশি ভালো না এবং তিনি একজন রাজনীতির নেতাও বটে, যার জন্য দেখা যায় মেয়েটার উপরে মাঝে মাঝে আমাদের কাছে যেটা মনে হয় যে বাবা হয়ে তার মেয়ের উপরে যৌন হয়রানি করে। এজন্যই সম্ভবত মেয়েটার সাথে বাবার ফাইটিং হয় এবং মেয়েটা এরকম মনমরা করে ওখানে বসে থাকে। আমার বন্ধু যখন আমাকে এই কথাটা বললো, তখন মেয়েটার প্রতি আমার একটা সিম্প্যাথি কাজ করতে শুরু করলো, মানে এক ধরনের মায়া কাজ করতে শুরু করলো। তো এরপরের দিন আমরা যখন মাঠে বিকেলবেলা ক্রিকেট মানে ফুটবল খেলতেছি, তো খেলতে খেলতে একটা পর্যায়ে আমি তখন মেয়েটার কাছে গেলাম। মেয়েটার কাছে গিয়ে বললাম যে, আপু, একটু পানি দেওয়া যাবে, অনেক তৃষ্ণা পাইছে। এই বলার পরে মেয়ে তখন ঘরে গেল এবং ঘরে যাওয়ার পর ও তখন পানি নিয়ে আসলো। আমি তখন পানিটা পান করলাম, করে ওইখানে দাঁড়িয়ে আছি। আমি আর যাচ্ছি না। মেয়েও আমার দিকে তাকায় আর চোখে আমিও তার দিকে তাকাই। বেশ কিছুক্ষণ তাকায় থাকার পরে চিন্তা করলাম, যদি এখানে মেয়ের সাথে কথা না বলি, হুটহাট করে যদি মেয়ের বাবা এসে দেখে যায়, তাহলে তো এলাহি কাণ্ড ঘটে যাবে। দেখা যাবে এয়ারপোর্ট থেকে আমাদের ওই মাঠে আর খেলতেই দিবে না। পরে আমি বললাম, আপা, কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলবো। বলে, হ্যাঁ বলেন। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম তানিয়া আক্তার। আমি বললাম, খুব ভালো। তা আপনার বয়সী মেয়েরা তো স্কুল কলেজে পড়াশোনা করে, আপনি কি পড়াশোনা করেন না? বলে, না ভাই, আমি পড়াশোনা করি না। তাই আমি বললাম যে এই টিন সেট ঘরটা কার, আপনাদের? বলে, হ্যাঁ। তাই আমি বললাম, আপনার ঘরে নাকি আপনার সৎ বাবা আছে, এটা কি সত্য? মেয়েটা বলে, হ্যাঁ আছে। তো আমি বললাম, আপনার সৎ বাবা কি আপনাকে বিরক্ত করে? কোনো কারণে কি আপনার বাবা আপনার দিকে খারাপ নজর দেয়? এই বলার পরে মেয়েটা মানে কেমন যেন একটু মুখটা কালো করে ফেললো, মানে মনটা খারাপ করে ফেললো এবং মনটা খারাপ করার পরে এখান থেকে চলে গেল। মেয়েটা যখন চলে গেল, আমার তখন খুব খারাপ লাগলো যে আমার কাছে মনে হলো যেন আমার কারণেই মেয়েটা চলে গেছে। যাই হোক, মাঠে আবার আসলাম, এসে খেলাধুলো করলাম। এরপরে আমি সবসময় মাঠে খেলি, বাট অলওয়েজে দেখি যে মেয়েটা মাঠের ওই কর্নারে দাঁড়িয়ে থাকে, মানে ঘরের ওই কর্নারে দাঁড়িয়ে থাকে। বাট যখনই মেয়েটার সাথে কথা বলার জন্য যাই, ঠিক তখনই মেয়েটা চলে যায়, মানে ঘরের দিকে চলে যায়, কথা বলতে চায় না। তো এইভাবেই বেশ কিছুক্ষণ মানে বেশ কয়েকটা দিন কেটে গেল, আমি মেয়েটার সাথে কথা বলতে পারলাম না। তো আমার ওই বন্ধুরে বললাম যে, বন্ধু, আমি যখনই মেয়েটার সাথে কথা বলতে যাই, মেয়েটা ঘরের মধ্যে ঢুকে যায়, আমার সাথে খুব বেশি একটা কথা বলতে চায় না। তার এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে, আমি তার সাথে রিলেশন করতে চাই, মানে ডিরেক্টলি, যেটা কোনো লুকোচুরি কথা নাই। মানে বললাম যে মেয়েটার আমার ভালো লাগে, আমি তার সাথে একটা প্রেমের সম্পর্কে জড়াতে চাই। আমার বন্ধু তখন হাসি দিয়ে বললো, দূর বেটা, এই মেয়ের সাথে তুই প্রেম করবি? মেয়ের বাপের যা জায়গায় আছে, কিন্তু মেয়ে তো ওরকম কিছু না। আর একটা বড় বিষয় হচ্ছে, এটা সত্য যে এই যে জায়গাটা কোটি টাকার জায়গা, এই জায়গাটা কিন্তু মেয়ের নামে। আমার বন্ধু তখন আমারে বলল। আমি তখন বললাম, দেখ বেটা, আমি জায়গায় সম্পত্তি দিয়ে কি করব? আমার তো জায়গায় সম্পত্তির দরকার নাই, কিন্তু মেয়েটারে ভালো লাগছে এবং মেয়েটার সাথে রিলেশন করতে চাই। মেয়েটা যেহেতু একটু পারিবারিকভাবে একটু দুর্বল, আমার এই টাইপের মেয়েদেরকে ভালো লাগে। তো আমার বন্ধু আমারে বলে, দেখ বন্ধু, এই মেয়ের সাথে রিলেশন করতে পারবি না, আর মেয়েও সম্ভবত রিলেশন করবে না, কারণ মেয়ে যদি তোরা পছন্দই করতো তাহলে তুই সেদিন দাঁড়ায় তোর সাথে কথাই বলতো। এখন তুই যদি মেয়ের সাথে কথা বলতে যাস, মেয়ে ঘরে ঢুকে যায়, তার মানে মেয়ে তো তোর সাথে কথা বলতে চায় না।
পরে আমার কাছে মনে হলো যে আমার বন্ধু যেটা বলেছে কথাটা একেবারে মিথ্যাও না, কারণ মেয়ে সম্ভবত আমাকে পছন্দ করে না, আমি দেখতে শুনতে ভালো না, এই জন্য সম্ভবত মেয়েটা আমাকে পছন্দ করে না। এরপরে আরও কয়েকটা দিন কেটে গেল, আমি আর এই মেয়ের সাথে কথা বলতে চাই না। এখন মাঠে যাই, সবার সাথে সচরাচর ফুটবল খেলি এবং খেলার পরে চলে আসি, মেয়ের দিকে তাকায়ও না, খুব বেশি একটা কথাও বলি না। আগে যেরকম আগ্রহ দেখায় কথা বলতে চাইতাম, এরকম আগ্রহ আর দেখাচ্ছি না। এরকমভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। আরও বেশ কয়েকটা দিন কাটার পরে একদিন দেখি আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, মানে মুদির দোকান, ওই দোকানের মধ্যে মেয়েটা দাঁড়ায় আছে দোকানের সামনে। মেয়েটা দেখার পরে আমাদের বাসা তো এইদিকে, বলে আমি সালাম দিলাম, আপু ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি ভাইয়া। তাই বললাম আপনি এখানে, মানে আমাদের দোকানের সামনে? পরে বলে যে ভাইয়া ওই ওই পাশের দোকানে ডিমের জন্য গেছিলাম, ডিম পাই নাই, তো এই দোকানে মানে ডিম আছে কিনা ডিম নেওয়ার জন্য আসছিলাম। পরে বললাম হ্যাঁ দোকানে ডিম আছে। পরে কাকারে বললাম যে কাকা ডিম দেন, তো তিনি ডিম দিল। মেয়ে ডিম নিবে হচ্ছে 1 হালি, মানে 4টা ডিম নিবে। তো এখন উনি বলতেছে যে মানে ডিম আছে 3টা, 4টা নাই। পরে আমি বললাম যে 3টা দিয়ে দেন, আমাদের বাসায় ডিম আছে, আপনাকে 4টা ডিমে লাগবে? তা বললাম আমার ভাইয়া 4টা ডিমে লাগতো। ওনার এখানেও কিন্তু ডিম নেই, মানে ডিমের গাড়ি 2 দিন ধরে আসতেছে না, এই জন্য ডিম নষ্ট হয়ে গেছে অনেকের, বা হয়তো ফ্রিজে রাখার পর কিছু আছে। পরে আমি বাসা থেকে আর 3টে ডিম নিয়ে আসছি, ডিম এনে মেয়েটাকে দিলাম। দেওয়ার পর সে তখন ডিমটা হাতে নিল। তো হাতে নেওয়ার পরে আমি বললাম আপু কিছু না মনে করলে আমি কি আপনার সাথে একটু হেঁটে হেঁটে আপনাদের বাসার দিকে যেতে পারি? বলে হ্যাঁ ভাইয়া আসেন না, সমস্যা নাই। তো পরে আমি মেয়েটার সাথে হাতটা দিয়ে যাচ্ছি, আবার সে আমাকে বললো ডিম কেনার পরে তারা যখন বাসায় ডিম কিনবে, আমি ওখানে ক্রিকেট খেলতে গেলে আমাকে 3টা ডিম দিয়ে দেবে, এটা আমাকে বললো। তো যেতে যেতে আমি বললাম যে আপু কিছু মনে করবেন না, একটা কথা বলবো? তা বলে ভাইয়া বলেন না। আমি বললাম যে দেখেন আমি দেখতে শুনতে ভালো না, আমি একটু রোগাটে টাইপের মানুষ, হ্যাংলা কালো, এই জন্য কি আমাকে অবহেলা করবেন? আমাকে তো আল্লাহ এরকম করে বানাইছে, আমি তো আর আমাকে বানাই নেই, সো আমি এরকম হওয়ার পিছনে তো আমার কোনো হাত নাই। মেয়ে তখন একটু অবাকে আমার দিকে তাকালো, তাকায় বলতেছে ভাই এটা আপনি কী বলতেছেন? আমি কেন আপনাকে মানে এভাবে আপনাকে মিন করব না, আমি তো কখন আপনাকে এরকমটা চিন্তা করি নাই, আপনি এই কথাটা আমাকে কেন বললেন ভাইয়া? আমি বললাম না, বললাম তো এই কারণে যে অনেক সময় আপনাদের মাঠে যখন খেলতে যেতাম, আপনার সাথে কথা বলার জন্য একটু ট্রাই করলে আপনি দৌড়ে ঘরে ঢুকে যেতেন এবং আমার সাথে কথা বলতে চাইতেন না, এই জন্য ভাবলাম আমি তো দেখতে শুনতে ভালো না, সুন্দর না, এই জন্য মনে হয় আপনি আমার সাথে কথা বলতে চান না। দেখুন একটা হাসি দিয়ে আমাকে বলতেছে ভাই আসলে এরকম কিছু না, আপনি তো আমার আব্বার সম্বন্ধে জানেন, আমার আব্বা খুব ডেয়ারিং পারসন, যদি কখনো দেখে যে আমি আপনার সাথে এখানে দাঁড়ায় কথা বলতেছি তাহলে আপনার অনেক সমস্যা করে ফেলবে, আমার আব্বু মানুষ হিসাবে খুবই খারাপ, এই জন্য আসলে কথা বলতে যাচ্ছিলাম না। আমি বললাম তো তাহলে তো আপনার কোনো সমস্যা না আমার সাথে কথা বলতে? বলে না ভাইয়া সমস্যা থাকবে কেন, আমি আপনার সাথে কথা বলতেই পারি, আর আপনি দেখতে শুনতে খারাপ এটা কে বললো? আপনি যথেষ্ট লম্বা, ভালো ফুটবল খেলেন, আপনাকে তো যে কোনো মেয়ে পছন্দ করবে। আমি বললাম সত্যি তো করবে? বলে হ্যাঁ করবে না কেন? আমি তাহলে আপনি করেন তো? তো বলে হ্যাঁ করি। আমি ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বারটা দেন। পরে মেয়ে হাসতেছে, বলো যে ফোন নাম্বার, আচ্ছা ঠিক আছে। তো আমার ফোন নাম্বারটা দিলে আমি তখন ফোন নাম্বারটা সেভ করলাম, করে তার বাসার সামনে পর্যন্ত গেলাম, ও বাসার দিকে চলে গেলাম, আমি তখন বাসায় চলে আসলাম। আসার পরে সেদিন রাতে ওরে কল দিলাম এবং কল দেওয়ার পরে অনেকক্ষণ কথাবার্তা বললাম এবং কথাবার্তা বলে যতটুকু বুঝলাম যে মেয়ে মোটামুটি দুর্বল আছে, মানে আমার প্রতি, আমি যে দেখতে শুনতে ভালো না বা চেহারা খারাপ এই জন্য যে মেয়েটা আমাকে পছন্দ করে না, বিষয়টা আসলে এরকম কিছুই না, এবং এই মেয়েটার লাইফে অনেক কষ্ট লুকিয়ে আছে। তার সাথে একদিন কথাবার্তা বলার পরে আমি অনেকটা বিষয় আন্দাজ করতে পারছি, যেমনটা তার বাবা হচ্ছে সৎ বাবা, তার মায়ের একমাত্র মেয়ে হচ্ছে সেই, এবং খুব ছোট বয়সে তার বাবা মারা যায়, এবং মেয়ের বাবা আগে অনেক অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে তিনি মানে মেয়ের আব্বুও, মানে যিনি তাকে জন্ম দিয়েছে সেই বাবাও অ্যাডভোকেট ছিল, মানে লয়ার ছিল। তো লয়ার থাকার কারণে তিনি কোনো না কোনোভাবে জায়গাটা দলিল করে, এই জায়গাটা কেনার পরে তিনি তার জায়গাটা ছোটোবেলায় মেয়ের নামে দিয়ে দেয়, যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওনার মেয়ে জায়গার মালিক হবে, জায়গাটা মেয়ের নামে উইল করে দেয়, বইয়ের নামে দেয় না, কেন দেন এটা হয়তো তিনি ভালো জানে। এবং জায়গাটা মেয়ের নামে দলিল করে দেওয়ার কিছুদিন পরে মেয়ের বাবাটা মারা যায়, এবং মেয়ের বাবাটা যখন মারা যায় মেয়ের মা তখন পুনরায় আরেকটা বিয়ে করে, যে পুনরায় যে মানুষটাকে বিয়ে করে তার সৎ বাবা, ওই বাবাটা আসলে মোটেও ভালো না, তিনি আগে আমাদের এলাকায় এখানে গাঞ্জা টাঞ্জা খাইতো এবং নেশা প্রাণী করতো, মোটামুটি খুবই খারাপ প্রকৃতির একজন লোক। তারপরেও যেহেতু মেয়ের মাকে বিয়ে করছে, এখন তো জায়গার মালিক বা বাড়ির মালিক, প্রপার্টির মালিক, এখন তো মোটামুটি সে মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে। যাই হোক, এরকম করে মেয়েটা আমাকে তার দুঃখটা বললো। এমন করে দিনগুলো আস্তে 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 সামনের দিকে অতিবাহিত হচ্ছিলো। মেয়েটাকে আমার খুব ভালো লাগে। মেয়েটা আমাকে বলে যে আমার বাবা আমার কাছ থেকে মূলত এই জায়গাটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে,
আমার গায়ে পর্যন্ত হাত তুলতেছে, আমাকে মারতেছে এবং জায়গাটা নেওয়ার জন্য খুবভাবে চেষ্টা করতেছে। তখন মেয়েটার বয়স 18+ হয়ে গেছে, 18-র উপরে। মূলত ওই জায়গার মালিক তখন ওই মেয়ে। তো আমাকে বলে যে আমার গায়ে হাত তুলে আমার কাছ থেকে জায়গাটা নিয়ে যাওয়ার জন্য খুব ট্রাই করতেছে, আমি তো জায়গাটা দিতেছি না, এই জন্য আমার সাথে এরকমটা করে। তো সবসময় আমি তার সাথে কথাবার্তা বলতাম, ইউনিভার্সিটিতে যাওয়ার সময় তাকে এইটা ওইটা দিয়ে যেতাম। এমন করে বেশি দিন মনে হয় লাগে নাই, 15-20 দিনের মাঝেই এই মেয়েটার সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। মানে সম্পর্কটা এতটাই ভালো হয় যে আমার মেয়েটার প্রতি মানে অনেক মায়া জমে যায়। দেখা যায় আমি আমার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য একটা মানে শর্ট রাস্তা আছে, এই শর্ট রাস্তাটা বাদ দিয়া আমি এই মেয়ের সাথে দেখা করার জন্য ওদের বাসার সামনে দিয়ে যাইতাম। প্রত্যেক দিন তার সাথে দেখা করতাম এবং তার সাথে দেখা করার পরে আমি ইউনিভার্সিটিতে যেতাম। মানে আমার তার এতটাই ভালো লাগতো যে আমি সব কিছু ভুলে গেছি তার জন্য। এবং প্রতিদিন বিকেলেই তাদের মাঠে খেলতে যাইতাম। তো খেলতে গেলে তার জন্য মাঝে মাঝে চকলেট, আচার, সুইংগাম থেকে শুরু করে মেয়েদের যে পছন্দনীয় যে খাবারগুলো আছে এগুলো আমি তার জন্য নিয়ে যেতাম, মানে মুখরোচক যে খাবারগুলো, এবং ও খাবারগুলো খাইতো। এমন করতে করতে আমাদের রিলেশনটা মোটামুটি প্রায় অনেকটা ড্রিপের মধ্যে চলে যায়, অনেকটা গভীর হয়ে যায়। এবং গভীর হয়ে যাওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে বিয়ে করে ফেলবো। তখন আমি মাত্র অনার্সে পড়তেছি, গ্র্যাজুয়েশন এখনও শেষ হয় নাই, পরীক্ষা দেই নাই। পরে সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে বিয়ে করবো এবং তাকে বিয়ে করে তার সাথে একটা সংসার করব। তো আমি তো তখন বড়ই হয়েছিলাম, আমাদের ফ্যামিলিতেও মানুষ দরকার। দেন আমি তখন বিষয়টা চিন্তা করলাম যে আস্তে আস্তে আমার আব্বু আম্মুকে জানাই এবং তারা কি বলে। তো বিষয়টা আমি প্রথমে তানিয়ার সাথে আলোচনা করি যে তানিয়া, আমি আমার আব্বা আম্মাকে বলি যে আমি তোমাকে পছন্দ করি বা তোমাকে বিয়ে করতে চাই, অ্যান্ড আব্বা আম্মা কী বলে শুনি, তুমি কি বলো। আমাকে তখন ডিরেক্টলি বলতেছে এই কাজটা ভুলেও করো না, এটা করলে বিপদে পড়বা। আমি তখন বললাম যে বিপদে পড়বো মানে বিপদে পড়ার কী আছে, তুমি কি আমাকে পছন্দ করো না, ভালোবাসো না। আমাকে বলে না আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দও করি, কিন্তু এখন তুমি হুট করে তোমার আব্বা আম্মাকে তোমার আমার রিলেশনের বিষয়টা বললো না। তা আমি তখন বললাম কেন বলবো না কেন। ও বলে বললেই তো তারা আমার বাবার কাছে প্রস্তাবটা পাঠাবে, তাই না, অ্যান্ড প্রস্তাব পাঠালে কিন্তু আমার আব্বা রাজি হবে না। আমি তখন বললাম মানে তোমার আব্বা রাজি না হওয়ার কী আছে, তোমার আব্বা রাজি না হওয়ার কী আছে, তুমি দেখতে আমি তো আমাদের নিজেদের জায়গা টায়গা আছে, বাড়ি আছে, তা তোমার আব্বা রাজি হবে না কেন। আমাকে বলে তুমি কি জানো না যে বাবা আমাকে কখনো দূরে কোথাও বিয়ে দেবে না বা অন্য কারো কাছে আমাকে বিয়ে দেবে না যতক্ষণ না পর্যন্ত আমি বাবার নামে এই জায়গাটা লিখে না দেয়, আমাদের বাড়ির এই জায়গাটা মানে জায়গাটা। আমি তখন বললাম তাহলে তুমি কি বলতে চাও। আমাকে বলে এখনই হুট করে তোমার বাবাকে কোনো কিছু বলার দরকার নাই, তোমার পরিবারকে কোনো কিছু জানানোর প্রয়োজন নাই, একটু অপেক্ষা করো এবং দেখি এটার পরিস্থিতি কী হয় এবং আমার বাবা মূলত কী করতে চায়, আমাকে একটু টাইম দাও। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি দেখো কী হয়। এভাবে আরও প্রায় 2-3 মাস কেটে গেল। আর 2-3 মাস কেটে যাওয়ার পরেও বাট ওই সময় কিন্তু আমি তার প্রতি খুবই ইমোশনাল হয়ে পড়ছি। ইমোশনাল হওয়ার বড় কারণ হচ্ছে দেখেন আমি আমার স্কুল জীবন শেষ করেছি, কলেজ জীবন শেষ করেছি, ইউনিভার্সিটি জীবনেরও শেষ পর্যায়ে আছি, কিন্তু এতগুলো বছর যে আমি আমার জীবন থেকে কাটালাম আমি কিন্তু কাউকে ভালোবাসি নাই এবং অনেকে ভালো লেগেছে সত্যি কথা যেটা, কিন্তু ওভাবে কাউকে প্রপোজ করি নাই বা ওভাবে কারোর সাথে রিলেশন হয় নাই। আর এই তানিয়ার সাথে রিলেশনটা হয়ে গেল আনফর্চুনেটলি, এবং এই তানিয়া দেখতে শুনতে অনেকটা সুন্দর, মানে হাতে গোনা ধরেন আপনার 1000 মেয়ের মাঝে তানিয়া একজন হবে, মানে দেখার মতো একটা মেয়ে, সোজা কথা। লম্বা টম্বা আছে এবং মুখটা অনেক গোলগাল ছিল, চেহারাটা অনেক মায়াবী ছিল, একেবারে মায়ায় টুইটম্বর আর কি। তা আমার ওর খুব ভালো লাগতো দেখেই তখন রিলেশনটা হয়। আর যখনই ধরুন ওর সাথে রিলেশনটা হয়ে যায় তখনকার পর থেকে ও আমার দেহের অক্সিজেন হয়ে যায়। সময়টা এভাবে সামনে দিয়ে কাটতেছে, আমার ভিতরেও কষ্টের পরিমাণ বাড়তেছে। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। ওর বাবা তখন বিষয়টা আন্দাজ করতে পারছে, মানে তানিয়ার আব্বা, যে মেয়েটির সাথে আমার রিলেশন আছে। একদিন আমার ডাক দিল উনি মাঠ থেকে, ওদের ওখান থেকে খেলতে আসার সময় আমাকে ডাক দিয়ে বলতেছে যেটা তো আমার জায়গা এবং এখানে আমার ফ্যামিলি থেকে আমার বউ থাকে, আমার বাচ্চা থাকে, তো এইখানে যে তোমরা ফুটবল খেলো এটা তো ঠিক না, কালকে থেকে এখানে আর ফুটবল খেলবা না। তিনি আমাকে ডিরেক্টলি মানা করে। তো তিনি আসলে মানা করার বড় কারণ হচ্ছে যে তার মেয়েরে আমি ফলো করি, এটা উনি বুঝে যায়। কারণ আজকে এতগুলো মাস ধরে খেলতেছে, বাধা দিল না, তো এখন কেন হঠাৎ করে বাধা দিল। তো ঠিক আছে, তিনি যখন বাধা দিল এবং বাধা দেওয়ার পর আমরা আর ওইখানে খেলতে চাই না, ঠিক আছে ওইখানে আর খেলবো না, ওনার বাধা শোনার পর ওইখান থেকে চলে আসে। তো এরপরে আমরা রাস্তার মধ্যেই খেলি বা রাস্তার পাশেই ছোটো ছোটো জায়গা পেলে ওখানেই খেলাধুলো করি, আর ফোনে আমি অলওয়েজ তানিয়ার সাথে কথা বলি। এরকম করে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। একটা পর্যায়ে তানিয়া হঠাৎ করে আমাকে বলতেছে যে মিরাজুল তুমি আর আমার ফোন টোন দিও না, আমার সাথে যোগাযোগ রাখো না, আমার সাথে কথা বলা বন্ধ করে দাও। তো আমি বললাম যে মা হঠাৎ করে তোমার কী হলো যে তুমি হুট করে বলতেছো তোমাকে ফোন দেবো না, তোমার সাথে কথা বলবো না, মানে কেন, কারণ কি। আমাকে বলতেছে তোমার আমার রিলেশনটা আমার ফ্যামিলি কখনোই মানবে না, আমার আব্বা তার এক দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে।
আমি বললাম যে এটা কী ধরনের কথা, ওই ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করছে মানে? বলে হ্যাঁ, ওই ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দিবে, তো তোমার কাছে আমাকে বিয়ে দেবে না, তা তুমি আমাকে ভুলে যাও। এটা বলার পরে ভাই আমার এত পরিমাণের কষ্ট হচ্ছে, মানে আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা আটকায় যাবে, কারণ আমি তাকে অনেক ভালোবাসি, এত ভালোবাসি যে জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওরে না পাইলে বাঁচবই না। তাই ও যদি হঠাৎ করে আমাকে এটা বলে তাহলে তো এটা আমি আর মানতে পারতেছি না। আমি তখন বললাম যে তানি এই ধরনের কোনো কথা বললো না, আমি কিন্তু সুইসাইড করব, মানে সিরিয়াসলি আমি আত্মহত্যা করবো, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ এই ধরনের কোনো কথা বললো না। ও আমাকে বলে আমার তো করার কিছু নাই, এখন বাবা আমাকে অন্যত্রে বিয়ে দিয়ে দিবে, এটা তো আর আসলে মানে আমার হাতে তো কোনো কিছু না, আমার তো কিছু করতে পারবো না। তাই আমি বললাম ভালো কথা, তোমার হাতে কোনো কিছু নাই বা তুমি কিছু করতে পারবা না, তা চলো আমরা পালিয়ে যাই, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। আমাকে বলে তুমি তো আমার বাবার সম্বন্ধে জানো যে আমার বাবা রাজনীতি করে এবং বড় বড় উপরে মহলে আমার বাবার হাত আছে, তা তোমার বাবা তো আর এরকম না, তিনি তো ব্যবসায়িক মানুষ, ভালো মানুষ, এখন যদি তোমার নামে একটা মামলা দিয়ে দেয় তখন কী করবা? আমি বললাম শোনো, মামলা দেখ আর যাই দেখ, আমাকে তো আর মেরে ফেলবে না, বাট আমি তোমাকে তো হারাই ফেলে মরে যাব, তো আমার বেঁচে থাকার জন্য তোমার প্রয়োজন। এরকম করে আমি তার সাথে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমি তাকে মোটামুটি ইমোশনাল করে ফেলি। আর এমনিতেও তো সে আসলে তার বাসায় শান্তিতে নেই, তার মা অনেক ভালো, তিনি অসুস্থ, বাট তার বাবা তাকে 24টা ঘন্টা ডিপ্রেশন, টেনশান এবং মাঝে মাঝে সুযোগ পেলে ওর গায়েও হাত দিয়ে ফেলে, যেটা আমাকে বললো, নোংরাভাবে বিভিন্ন শরীরের অঙ্গে হাত দিয়ে ফেলে, এগুলো আমাকে বললো। তো একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ওর সাথে আমি পালায়ে যাব, মানে পালিয়ে গিয়ে ওকে আমি বিয়ে করব, এবং এটা আমি সিদ্ধান্ত নিলাম। এরকম করে একটা পর্যায়ে টিকিট টাইম সব কিছু ঠিকঠাক করে ওকে নেমে পালিয়ে গেলাম হাটহাজারের ওই দিকে আমাদের এক আত্মীয়র বাসায়। ওইখানে চলে গেলাম, ওইখানে চলে গিয়ে আমি ওকে বিয়ে করব, মানে ওখানে বিয়ের আনুষঙ্গিক সব কিছু ঠিক করলাম। এনিওয়ে যে আমার ওই রিলেটিভ আমার আব্বাকে ফোন দিয়েছে যে মিরাজুল তো এমনি এমনি চলে আসছে, আমার আব্বা বলে বিয়েটা দিন না, আমি আসি। তো আমার আব্বু আসতেছে, আব্বু আসলে মেয়েকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, তখন তো একটা ঝামেলায় পড়বো। এই ঝামেলায় পড়ে আমি তখন বললাম যে না, আমি বিয়ে করব, কপালে যা আছে এটা পরে হবে, আমি বিয়ে করব। তো বিয়ে করার জন্য আমি খুব করতেছি। আমার ওই রিলেটিভ কী করলো, আমার বউকে মানে তানিয়াকে ওইখানে আটকায় ফেলো যে না তুমি ওকে নিতে পারবা না, তোমার আব্বা আসুক। তাই আমাকে বিয়ে করতে দিল না, আমার আব্বা চলে আসলো। আব্বা আসার পর আব্বা বলতেছে এই মেয়ের বাবা খুব ডিয়ারিং এবং সে খুবই নেশাগ্রস্ত একটা মানুষ, এই মেয়েকে বিয়ে করা যাবে না। আমি বললাম যে আমি ওকে বিয়ে করবো, আমার আব্বা বলে যে না ওকে বিয়ে করা যাবে না। আমার পরিবার তখন ওইখান থেকে জোর করে আমাকে নিয়ে চলে আসলো, আমাকে আর তানিয়াকে আনার পরে তানিয়াকে তার পরিবারে পাঠিয়ে দিল এবং আমাকে বাবা তখন ঘরে আটকায় রাখলো। ঠিক সেদিন রাতের বেলায় হঠাৎ করে বাড়িতে পুলিশ আসছে, কোনো কারণ নয়, বাড়িতে পুলিশ আসছে। আসার পরেই তখন আমার সামনে কিন্তু গ্র্যাজুয়েশন পরীক্ষা, ওই মুহূর্তে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে চলে গেছে। আমার নামে 3টা মামলা এবং মামলাগুলো এত ডিয়ারিং, আমি যে মামলার বিষয়গুলো বলতে আমার খুব ভয় লাগতেছে যে এই ধরনের কাজ তো আমি কখনোই করিনি। এবং 3টার মধ্যে অস্ত্র মামলা, মাদক মামলা দিয়ে আরও কয়েকটা মামলা দিয়ে সাজা আমার নামে মামলা করে দিচ্ছে এবং অপহরণ মামলা, 3টা মামলার ভিতরে অপহরণ মামলাও আছে, যে আমি ওনার মেয়ের অপহরণ করছি এরকম একটা মামলা। তো সেই মামলায় পুলিশ তখন আমাকে মুহূর্তের মধ্যে ধরে নিয়ে গেল, কবে মামলা হলো, কবে ওয়ারেন্ট হলো কিছুই জানতে পারলাম না। আমাকে দিয়ে ওই রাতের মধ্যে আমাকে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে। থানাতে নিয়ে যাওয়ার পরে ওর বাবার কিন্তু অনেক পাওয়ার আছে, মানে তানিয়ার বাবার, এবং তিনি তার পাওয়ারগুলো কাজে লাগায়া যাদেরকে ফোন দেওয়া দরকার তাদেরকে ফোন দিয়া আমাকে এখানে খুব কঠিনভাবে আটকায় ফেলছে। আটকানোর পরে আমি আর কোনোভাবে এখান থেকে বেরোতে পারতেছি না। আমার আব্বা তো তখন খুব টেনশনে পড়ে গেল। প্রায় 3 মাস, একদিন দুদিন না, প্রায় 3টা মাস আমাকে আটকায় রাখে। আমার আব্বা অনেকভাবে টাকা পয়সা দিয়েও ট্রাই করছে আমাকে ছুটানোর জন্য, কিন্তু পারে নাই। আমার আব্বার টাকা আছে কিন্তু ওনার লোকজন ছিল বা ওনার উপরের লেভেলে এত ভালো ভালো লোক ছিল। 3 মাস পর আমি জেল থেকে বেরোয়ার পরে আমি যেটা জানতে পারি যে তানিয়ার নাকি বিয়ে হয়ে গেছে। মানে বেরোয়ার পরে লোকজনের মাধ্যমে জানতে পারি তানিয়ার বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হয়েছে ঢাকাতে কোনো এক ছেলের কাছে বিয়ে হয়ে গেছে, এটা জানতে পারি। তো ওর বাবা তখন আস্তে আস্তে 4-5টা পাকা টাকা করে ঘরটার একটু সুন্দর করতেছে আর কি। আগে তো টিন সেট ছিল, এখন একটু আধা পাকা বা সেমি পাকা এরকম পাকা করতেছে। পরে যেহেতু জানলাম ওর বিয়ে হয়ে গেছে বা ওর ফ্যামিলি ওকে বিয়ে দিয়ে দিয়েছে, তো এরপর থেকে তো আসলে মানে আমার আর মানে তেমন কিছু না। আমি তখন অনেকটাই কষ্ট, দুঃখ, যন্ত্রণার ভিতরে দিনকাল কাটাচ্ছিলাম। বাট অনেকগুলো মাস কেটে গেল। মানুষ তো বিয়ে হইলে মাঝে মাঝে বেড়াইতে আসে বাপের বাড়িতে, এটা সেটা, ওরে আর কখনোই আসতে দেখি না। এরকম করে ওদের এলাকায় তো আমার অনেক বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল ছিল, ওদের সাথে আস্তে আস্তে করে আলোচনা করি যে ওকে আসলে কোথায় বিয়ে দেওয়া হয়েছে। সবাই জানে ওর বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা যে কোথায় হয়েছে এটা কেউ বলতে পারে না। মানে অ্যাকচুয়ালি বিয়েটা কোন জায়গায় হয়েছে ওই ঠিকানাটা কেউই জানে না। তো এরকম একটা হোক না তাদের জায়গা আছে, বাড়ি বানায় নাই, কিন্তু তারাও তো বাড়িওয়ালা,
তো এরকম একটা বাড়িওয়ালার মেয়ে বিয়ে দিল, কেউ জানলো না কোন জায়গায় বিয়ে দিল। এবার আমার ভিতরে এটা নিয়ে সন্দেহ শুরু হলো যে আদৌ তাকে বিয়ে দিয়েছি কিনা, বা তাকে কোথায় রাখছে, কী করছে, বা মেরে ফেলছে কিনা। এই বিষয়গুলো তখন মনের মাঝে খুঁটিনাটি করতেছে। আমি তখন বিভিন্ন লোক টোক দ্বারা খবর পাঠাইতেছি কোথায় বিয়ে দিছে, কোন জায়গায় বিয়ে দিছে। এরকম করে জেল থেকে বেরোয়ার প্রায় 7 মাস পরে, এর মাঝে কিন্তু আমার পড়াশোনা শেষ। আমি কিন্তু আর পড়াশোনা করতে পারিনি, আমার পড়াশোনার গুন্ডে ওখানেই পার হয়ে গেছে। পড়াশোনা শেষ হয়ে গেল প্রায় 7 মাস পরে, তখন হঠাৎ করে আমাকে একটা আননোন নাম্বার থেকে কল দিছে। কল দিয়ে খুব কান্না করতেছে, মানে প্রচণ্ড কান্না করতেছে। আমি তখন বললাম, তুমি কান্না করতেছো কেন? আমাকে বলে, তুমি যদি আমাকে মাফ করে দিও, আমার জন্য তো তোমার জীবন থেকে 3টা মাস কেটে গেল, তোমার পড়াশোনা অফ হয়ে গেল, তোমার আব্বার এলাকাতে মান সম্মানও নষ্ট হলো, আমি তো তোমার জন্য কিছুই করতে পারি নাই, তো আমি হয়তো যে কোনো সময় মারা যেতে পারি, আমি আত্মহত্যা করবো, তুমি আমাকে মাফ করে দিও। আমি তখন বললাম যে মাফ করে দিব, আত্মহত্যা করবো, মানে বিষয়টা কি আমি তো বুঝলাম না। আমাকে বলে, আজকে অনেক দিন পর একটু মোবাইল পাইছি, যে তোমারে কল দিলাম, তা আমাকে আমার বাবা মেরে ফেলবে। তাই আমি বললাম যে তোমার বাবা তোমাকে মেরে ফেলবে, মানে এটা কী ধরনের কথা? আমি তো তোমার কথা আসলে কোনো কিছুই বুঝতেছি না, তোমার বাবা তোমাকে মেরে ফেলবে কেন? তা বলে, আমার বাবা আমাকে মেরে ফেলবে জায়গাটার জন্য। আমার বাবা জাল দলিল মেক করছে, মেক করে জমিটা নিয়ে গেছে, এবং আমাকে একটা মানে ইয়ের ভিতরে বন্দি করে রাখছে, মানে একটা জায়গায় বন্দি করে রাখছে। আমি অনেক কষ্টে পরে মোবাইল ফোন পাইছি, আজকে তোমার সাথে একটু কথা বলছি, তোমার নাম্বারটা মুখস্থ আছে এবং তুমি নাম্বারটা খুলছো দেখা, তো দেখো আমি হয়তো তোমার জন্য কিছুই করতে পারলাম না, পরে আমরা একসাথে থাকবো, তুমি আমাকে মাফ করে দিও। এটা বলে হুট করে কান্নাকাটি করে ফোনটা আবার বন্ধ করে দিল। তো ফোনটা বন্ধ করে দেওয়ার পর আমি এই নাম্বারে এবার কন্টিনিউয়াসলি ট্রাই করতেছি, বাট ওই নাম্বারে আমি লাইন পেতেছি না। এবং ওর জন্য আমার প্রচণ্ড রকমের মানে কষ্ট হইতেছে, এত পরিমাণের কষ্ট যে আমি খাওয়া দাওয়া ঘুম আমার সব কিছু বন্ধ হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমি ওদের বাসার সামনে গেছি, বাসার সামনে গিয়ে ওর বাবার নাম ধরে ডাকতেছি, উনি তখন বেরিয়ে আসছে। আসার পরে আমি বললাম যে কাকা, আপনি একটা কথা বলি, আপনি তো এলাকাতে মানে পান্ডা টাইপের একটা লোক, সবাই তো আপনার চিনে, আপনি আমার নামে এতগুলো মামলা দিলেন, আমার জেল খাটাইলেন, আমার আপনার প্রতি কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই, আমি জেলও খাটছি বা সব কিছু আমি মানছি, কিন্তু আপনি তানিয়ারে কোথায় লুকিয়ে রাখছেন? উনি আমার বলে, কে বলো আমি তানিয়াকে লুকিয়ে রাখছি? তানিয়ার তো বিয়ে হয়েছে। তানিয়ার বিয়ে হয় নাই, তানিয়ার সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে, তানিয়ার বিয়ে হয় নাই, আপনি তানিয়ারে কোথায় লুকিয়ে রাখছেন বলেন? উনি আমার বলে, দেখো আমি তানিয়ারে কোথাও লুকিয়ে রাখি নাই, এটা মিথ্যা কথা, তানিয়ার বিয়ে হয়েছে, তানিয়া তার শ্বশুরবাড়িতে ঢাকাতে আছে। আমি ঠিক আছে, তাহলে তানিয়ার যদি বিয়ে হয়, সেই শ্বশুরবাড়ি ঢাকাতে থাকে, তাহলে আপনি তার শ্বশুরবাড়ির ঠিকানা আমারে দেন। পরে তিনি হঠাৎ করে আমার সাথে গরম হয়ে যায় যে আমি তোমাকে ঠিকানা কেন দিব? আমার মেয়েকে আমি কোথায় বিয়ে দিয়েছি, কোন জায়গায় বিয়ে দিয়েছি, এই ঠিকানা তোমাকে কেন দিতে হবে? উনি হঠাৎ করে একটু মানে চড়ে যায়। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি আমার সাথে রাগ করবেন, আমি তো 3টা মাস জেল খাটছি, আমার পড়াশোনাও শেষ, আমার পরিবারের কাছে আমার মান সম্মানও শেষ, তো আমি আসলে আর কোনো কিছুই বলতে চাই না। আপনি যদি তানিয়ারে কোথাও আটকায় রাখেন, তাহলে মেহেরবানি করে তানিয়ারে ছাইরা দেন, কারণ অন্যথায় কিন্তু আমি আইনের আশ্রয় নিব, এরকমটা আমি তারে বলছিলাম। তো মোটামুটি তার সাথে এরকম করে কথাবার্তা হলো। আমি ওই বন্ধ নাম্বারে কিন্তু বারবার কন্টিনিউয়াসলি ট্রাই করেই যাচ্ছি, ওই নাম্বারে কিন্তু আর পাই না। এভাবে আরও 1 সপ্তাহ পরে তানিয়া আমার আবারও কল দিল। কল দিয়ে সে বলতেছে যে আমাকে একটা বাসার মধ্যে আটকায় রাখছে এবং বাসার বাইরে আমাকে যেতে দেয় না, এখানে একটা মেয়ে রাখছে আমাকে দেখাশোনা করানোর জন্য। আমি খুব কষ্ট করে ওই মেয়েকে হাতে পায়ে ধরে তার মোবাইলে আমি আমার সিম কার্ডটা ঢুকে তারপর তোমার কল দিই। ওই মেয়ে আমাকে মোবাইল দেয় না, অনেক কষ্ট পরে দিই, বাট আমাকে আমার বাবা মেরে ফেলার প্ল্যানিং করতেছে, আমাকে যে বারবার বলতেছে আমাকে এখানে মারবে, নাহলে আমি যাতে দলিলে সিগনেচার করে জায়গা দিয়ে দেওয়ার জন্য, অন্যথা আমাকে মেরে ফেলবে, এবং জায়গার দলিলের জন্য আমার উপরে খুবভাবে মানে প্রেশার ক্রিয়েট করতেছে, খুব টর্চার করতেছে, তো আমাকে হয়তো মেরে ফেলবে। তাহলে আমি বললাম যে তুমি জায়গা দিয়ে দাও, জায়গার দরকার কি? আমাকে বলে, না জায়গা আমি জীবনও দিব না, আমার জীবন থাকতে আমি এই জায়গায় দিব না, এটা আমার মৃত বাবার জায়গা, আমি ওরকম লম্পট বদমাইশ একটা লোককে আমি কেন আমার বাবার জায়গা দিয়ে দিব? এই কথা তুমি কখনোই বলো না, আমি এই জায়গা আমার জীবন থাকতে কখনোই দিব না। তাই আমি ওকে বুঝাই যে দেখো জায়গা দিয়ে কী, আমাদের তো জায়গার প্রয়োজন নাই, তুমি জায়গা দিয়ে দাও। এরকম করে কথাবার্তা একটা পর্যায়ে হুট করে লাইনটি কেটে যায়। লাইনটি কেটে যাওয়ার পরে আমি আবার কল করি, বাট ইন দ্য মিন টাইম নাম্বারটা তখন আবারও বন্ধ। যাই হোক, এভাবে 3 দিন কেটে গেল। তো একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে আসতেছি, তানিয়ার বাবা তখন বাইকে করে আসতেছে, এই যে হঠাৎ করে বাইকটা আমার সামনে দাঁড়া করাইলো। তখন আপনার প্রায় বিকেলের কাছাকাছি দাঁড়া করে আমার বলতেছে যে মিরাজুল, তুমি তো মনে হয় জেল খেটেও তোমার শিক্ষা হয় নাই, তুমি তোমার সিমটা অফ করো। আমার এটা বললো যে তুমি সিম কার্ডটা চালাবো না, সিম কার্ডটা বন্ধ করে দাও। আমি তখন বললাম, কেন কাকা, আমার সিম কার্ডে আপনার কী সমস্যা করছে? বলে, সিম কার্ডে আমার সমস্যা করে না, আমার মেয়ের সমস্যা করছে।
আমার মেয়ে সুযোগ পেলে তোমার নাম্বারে কল দেয়, তোমার সাথে কথা বলে, এটা আমার পছন্দ না, তুমি সিম কার্ডটা বন্ধ করো। আমি তখন বললাম যে কাকা, আপনি মাস্তানি করেন, গুন্ডামি করেন, ঠিক আছে, কিন্তু তাই বলে নিজের মেয়ের সাথেও করবেন? আপনি আপনার মেয়ের আটকায় রাখছেন, বাইরে রাখছেন, এবং মেয়ের জিম্মি করে মেয়ের কাছ থেকে জায়গা সম্পত্তি নিতে চাইতেছেন, মেয়ের উপরে টর্চার করতেছেন। দেখেন, আমি কিন্তু আপনার লাস্টবারের মতো বলতেছি, আপনি তানিয়ারে ছাইরা দেন এবং প্রয়োজনে তারা বিয়ে দিয়ে অন্য কোথাও আপনি তারা ভালো রাখেন, তারা মাইরা আপনি তার কাছ থেকে সম্পত্তি নিতে চাইেন না। তিনি যখন আমাকে হুট করে একটা কথা বলে যে তানিয়া তোমার এত ভালোবাসে, তা তুমি তানিয়ারে বলে দিতে পারো না যে আমার নামে জায়গাটা দিয়ে দিতে? তানিয়া যদি তার জায়গাটা আমার নামে দিয়ে দেয়, তাহলে আমি তোমার কাছে তানিয়ারে বিয়ে দিয়ে দেবো, আমার কোনো আপত্তি নেই। আমি যে কাকা দাঁড়ান দাঁড়ান, আপনার কথাটা কী বললেন? তানিয়া যদি আপনার নামের জায়গায় লিখে দেয়, তাহলে আপনি তানিয়ারে আমার কাছে বিয়ে দিবেন? বলে হ্যাঁ দিব, আমার সমস্যা কী? আমি আমার মেয়েরে তোমার কাছে বিয়ে দেবো, ওর তো বিয়ে দেওয়াই লাগবে। আর তোমার মতো ছেলে পেলে তো ভালোই, তোমাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে, তোমরা কোটি টাকার মালিক, তো সমস্যা কী? কিন্তু আমার ওই জায়গাটা লাগবে। কারণ আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যদি তানিয়াকে রাজি করাইতে পারি, তাহলে কি আপনি আমার জায়গাটা দিবেন? বলে হ্যাঁ দিব, তুমি তানিয়ার সাথে যোগাযোগ করো। তাই বললাম তানিয়াকে আপনি কোথায় রেখেছেন, ঠিকানা দেন। বলে না, তানিয়া যেহেতু তোমাকে ফোন করছে, সে আবারও ফোন করবে। এই বলে তিনি আর দাঁড়াইলো না, তিনি বাইক টান দিয়ে চলে গেল। পরে আমি অপেক্ষা করতেছি যে ও সময় আমাকে আবার ফোন করবে এবং ফোন করলে তার সাথে আমি কথা বলবো। কিন্তু ভাই, ও আমার আর ফোন দেয় নাই। প্রায় একটা সপ্তাহ কেটে গেছে, ও আমার আর ফোন দেয় না। এক সপ্তাহ পরে আমি তখন নিজেই আবার ওর বাবার কাছে গেলাম। বাবার কাছে গিয়ে বললাম যে আঙ্কেল, তানিয়া তো আর আমার ফোন টোন দিল না, আমার সাথে কোনো যোগাযোগ করলো না, এখন তানিয়ার কী হয়েছে বা তারা কোথায় আটকায় রাখছেন, তার মোবাইল ফোন বন্ধ কেন? পরে আমারে বলে, বাবা তুমি আমার এত জ্বালাইও না তো, তুমি যাও। আমি তখন বললাম, শোনেন, আমি আপনার ছেলের বয়সী, আপনি আমার সাথে এরকমটা করেন না। আমার কাছে সত্যটা বলুন, ওর কোথায় আটকায় রাখছেন, আপনার তো জায়গা দরকার, আমি ওর কাছ থেকে আপনাকে জায়গা নিয়ে দিব। এমনি বললাম যে আমি ওর কাছ থেকে আপনাকে জায়গা নিয়ে দিব। পরে আমাকে বললো যে ঠিক আছে, তুমি যদি ওর কাছ থেকে জায়গা নিয়ে যাও, জায়গা নিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার ওর কাছে নিয়ে যাব, এবং নিয়ে গেলে পরে তুমি ওর নামে জায়গা লিখে দেবা। ও যদি আমার নামে জায়গা লিখে দিতে রাজি হয়, তাহলে আমি তোমার ওর কাছে নিয়ে যাবো, কিন্তু শর্ত আছে, আমি তোমার চোখ বেঁধে নিয়ে যাব, চোখ বেঁধে নিয়ে যাব, আবার তোমার জায়গায় এনে চোখ খুলে দিব, তোমার ওই জায়গায় নিয়ে যাব, চোখের বাঁধন খুলবো, আবার এখানে এসে তোমার আমার চোখ খুলে দিব, অন্যথায় আমি তোমার চোখ খুলবো না। তুমি কি রাজি আছো? আমি বললাম হ্যাঁ রাজি আছি। তা বলে ঠিক আছে, তাহলে আগামী দিন তুমি, আগামী দিন উনি কী জানি বললো, আগামী দিনের পরের দিন, মানে একদিন পরে তুমি আসো, আমরা টাইম দিলে ওই টাইমে তুমি আসো, আমি তোমাকে তানিয়ার কাছে নিয়ে যাব। আমি তো বললাম তাহলে তো খেলা জমে গেছে, আমি তানিয়ার কাছে যেতে পারলেই তো আমি ওকে বলবো যে প্রপার্টি ওর বাবার নামে লিখে দেওয়ার জন্য আমি ওকে বিয়ে করে ফেলবো। পরে আমি বাসায় যাওয়ার পরে চিন্তা করতেছি যে আমি তানিয়ারে যতই বলবো, তানিয়া কিন্তু ওর বাবার নামে প্রপার্টি লিখে দিবে না। আমাকে বারবার ওই দিনও বলছিল প্রয়োজনে ও জায়গা আমাকে দিবে, প্রয়োজনে রাস্তার কোনো লোককে দিয়ে দিবে, প্রয়োজনে ভিখারিকে দিবে, কিন্তু তারপরে ওর বাবাকে ও দেবে না। কারণ ওর বাবা নেশাগ্রস্ত মানুষ, নেশা করে এবং প্রচুর পরিমাণের খারাপ একটা লোক। এরকম একটা লোককে ওর বাবার রক্তে ভেজা টাকা, রক্তে ভেজা সম্পত্তিও দেবে না। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যদি তানিয়ার কাছে যাই, যে বলি যে জায়গাটা তুমি তোমার বাবার নামে লিখে দাও, লিখে দিয়ে তুমি আমাকে বিয়ে করো, ও তো এটাতে রাজি হবে না। তারপরে কি করা যায়? রাতের মধ্যে আমার হঠাৎ করে একটা আইডিয়া আসে যে আমি একটা দলিল লেখকের কাছে যাব, গিয়ে তানিয়াদের যে জায়গাটা আছে, মানে আমার কাছে যতটুকু ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্ট অনুযায়ী জায়গাটা আমি একটা দলিল তৈরি করব। দলিল তৈরি করে ওই দলিলটা আমি সাথে করে নিয়ে যাব, নিয়ে যাইয়া তানিয়াকে বলবো যে দলিল তুমি সিগনেচার করো, দলিলটা আমার নামে হবে, আমার নামে কাগজপত্রগুলো রেডি করে ওর কাছে যাব, গিয়া বলবো যে তুমি দলিলে সিগনেচার করো, সিগনেচার করলে পরে তো জায়গাটা আমার হয়ে যাবে। এরপরে তুমি তোমার বাবাকে বলো যে তোমার বাবার নামে জায়গা দিবা। এই কথা বইলা তুমি তোমার বাবাকে, আমার নামে যেহেতু আগে দলিল হয়ে যাবে, তো জায়গার মালিক আমি, এরপরে প্রয়োজনে তুমি তোমার আব্বাকে আবার দলিল দিবা, দলিল দিয়ে তুমি আমাকে বিয়ে করে ফেলবা। অ্যান্ড একবার যদি আমাকে বিয়ে করে ফেলতে পারো, তুমি আমার বউ হয়ে যাবে, আমি তোমাকে ঘরের মধ্যে আটকায় ফেলবো, আমাদের বিয়ে সাথে সব হয়ে গেছে, অ্যান্ড এখানে তোমার বাবা কিছু করতে পারবে না। এই জিনিসটা তখন আমার মেমোরিতে আসছে যে আমি এইভাবে ওরে বুঝালে সম্ভবত বুঝবে। পরের দিন আমি তখন দলিল লেখকের কাছে গেলাম, গিয়ে ওনারে বিস্তারিত মোটামুটি ভেঙে বললাম। উনি তখন ওই জায়গার মোজা, সিরিয়াল নাম্বার সব কিছু দেওয়ার পরে তিনি তখন আমাকে একটা দলিল মেক করে দিল, বললো যে এটাতে এই জায়গায় মেয়ের সিগনেচার নিয়ে আসেন, তাইলে হয়ে যাবে। আমি তখন দলিল লেখকের কাছ থেকে জায়গার মানে ডকুমেন্টগুলো নিলাম, নিয়ে আমি রেডি হয়ে আছি, তানিয়ার বাবারে ফোন দিলাম, আঙ্কেল আমি তো যাব, কবে নিয়ে যাবেন? বলে ঠিক আছে। একদিন উনি আমার দুপুরবেলা কল দিল, আমি বেরিয়েছি, উনি আমাকে একটা কালো মাইক্রোবাসে উঠেছি, উঠে উনি আমার চোখ বাইরে ফেলছে। আমি বললাম আপনি আমার কোথায় নিয়ে যান, আমাকে মেরে ফেলবেন না তো? বলে না, তোমার মারবো না। তোমার মারবো কেন? তোমার মারলে কি তোমার বাবা আমাকে আস্ত রাখবে? তোমার নিয়ে যাবো, চলো। তো একটু নিয়ে উনি আমার চোখের বাঁধনটা খুলে দিছে, খুলে দিয়ে আমার সাথে হাসাহাসি করতেছে গাড়ির মধ্যেই, নিতে নিতে আমাকে অনেক দূরে চিটং শহরের একটা বাড়ির মধ্যে নিয়ে গেছে।
তা ওইখানে আমাকে উনি উঠাইছে, আমি কিন্তু জায়গা চিনতে পারিনি কোথায় নিয়ে গেছে। এখানে নিয়ে যাওয়ার পরে তিনি বলে তানিয়া ভিতরে আছে, তুমি তানিয়ার সাথে কথা বলো এবং কথা বলার পরে তুমি আমার এসে জানাইও। তাই আমি বললাম যে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তখন ভিতরে গেছি, ভিতরে দেখলাম যে ঠিকই একটা মেয়ে আছে, মেয়েটা তখন বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমি তখন ওর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করলাম যে তানিয়া। এবং আবার এখানে আরেকটা বিষয় বলে রাখা, আমার আব্বা কিন্তু অলরেডি আমার নামে জিডি করে রাখছে, মানে ওর বাবারে দিয়ে জিডি করে রাখছে, যে কোনো সময় আমার ছেলে গুম হতে পারে বা খুন হতে পারে, আমার কিছু একটা হলে কিন্তু ওর বাবা দায়ী। এজন্য ওর বাবা আমার নিয়ে খুব টেনশনে আছে, যেহেতু আমার নামে একবার মিথ্যা মামলা টামলা দিচ্ছে ওইগুলোর বিষয়ে। পরে রুমের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে ও বসে বসে কান্না করতেছে। আমি তখন বললাম, কান্না করতেছো কেন? তুমি তোমার বাবার নামে জায়গা লিখে দিলি তো তোমার বাবা তোমাকে ছেড়ে দেয়। তোমার বাবা তোমাকে একটা প্রস্তাব করছে, তুমি কি রাখবা? তুমি যদি তোমার বাবার নামে তোমার ওই জায়গাটা লিখে দাও, তাহলে তোমার বাবা তোমাকে আমার কাছে বিয়ে দেবে। ও আমার দিকে একদম বড় বড় চোখ করে তাকায় বলতেছে, তুমি কী বললে এটা মিরাজ? আমি আমার বাবার জায়গায় ওই প্রতারকের নামে লিখে দেবো? এটা জীবনেও দিব না। আমি প্রয়োজনে এই ঘরে মরে যাব। আমাকে খাবার দেন, আমাকে মারে, আমাকে টর্চার করে, অনেক কিছু করে, আমি প্রয়োজনে মরে যাব, তারপর আমি এই জায়গা আমি এই অপদার্থ লোকটাকে আমি দিব না, জীবনেও দিব না। আমি তখন বললাম, তানিয়া শোনো, আমি একটা কাজ করেছি। তো বলো কি? আমি বললাম যে এই ঘটনা। তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো, এবং যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে তোমার বাপের ওই প্রপার্টিটা তুমি আমার নামে লিখে দাও, এবং লিখে দেওয়ার পরে তারপর ওনাকে বলো যে ওনার নামে লিখে দিবা, তারপর তুমি ওনার নামে লিখে দাও, তবে এটা 1 সপ্তাহ পরে, আর 1 সপ্তাহ আমি কাগজপত্রগুলো সব ঠিক করবো। মুহূর্তের মধ্যে তখন রাজি হয়ে যায়। ও বলো, আমি তোমার নামে লিখে দিতে রাজি আছি, কিন্তু আমার বাবার নামে দিতে আমি রাজি নেই। আমি বললাম, তাহলে তুমি সিগনেচার করো। পরে আমি আমার দলিলগুলোতে ফাটফাট করে সিগনেচার করে দিলাম। কাগজ কলম আমি নিয়ে গেছি, সাথে করে সিগনেচার করে দিয়েছি। আমি এগুলো প্যান্টের ভিতরে ঢুকে দলিলগুলো নিয়ে গেছি। সিগনেচার যখন করে দিল, আমি তখন দলিলগুলো নিয়ে বললাম যে ঠিক আছে, আমি চলে যাই, তুমি তোমার আব্বারে 2 দিনের টাইম দিবা, 2 দিন পরে তুমি তোমার আব্বারে দলিল দিয়ে দিবা। দলিল তো তুমি আমাকে দিয়ে দিছো, এরপরে তোমার আব্বারে শর্ত দিবা যে আমি যেদিন সিগনেচার করবো এই দিন আমার বিয়ে দিতে হবে, এবং তুমি কোনো রকমের তাল বাহানা করতে পারবা না। ও বলে, হ্যাঁ, আমি আমার আব্বাকে এরকমভাবেই বলবো, তুমি কোনো টেনশন করো না। আমি বললাম ঠিক আছে, তাহলে এই কথাই রইল। পরে আমি ওখান থেকে বেরিয়ে আসছি, এসে বললাম যে আঙ্কেল, তানিয়ার সাথে তো কথা হয়েছে এবং তানিয়া মোটামুটি রাজি হয়েছে, সমস্যা নাই, তবে ওর একটা শর্ত আছে, ও 3-4 দিন একটু ভাবার জন্য সময় নিচ্ছে। আপনাকে 3-4 দিন সময় দেন, এর ভিতরে আপনাকে জানাবে। উনি বলে 3-4 দিন কেন, প্রয়োজনে 3-4 মাস পরে জানাক, আমার তো সমস্যা নাই। ওই আমার নামে জায়গাটা লিখে দেয়, কারণ এই জায়গাটার জন্য আমি অনেক কষ্ট করছি, লভিং করছি। তো জায়গা যদি আমার নামে লিখে দেয়, জায়গাটা আমাকে দিয়ে দিলে আমি ওকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব। আমার তো এখানে কোনো বাধা দেওয়ার কোনো কিছুই নেই, এবং আমার মেয়ের বিয়ে তোমার সাথে হলে আমি আরও খুশি হব। ছোটোবেলা থেকে আমি ওকে আদর করে বড় করছি, উনি আমাকে এগুলো বলে। আমি তখন বললাম যে কাকা ঠিক আছে। এই বলে আমি তখন আমার দলিলপত্রগুলো ঠিকঠাক করতেছি, পাকাপোক্ত করতেছি। তার 4 দিন পরে আমি তখন কাকারে বললাম যে কাকা, তানিয়ার সাথে কোনো কথাবার্তা হয়েছে? তিনি বলে, হ্যাঁ, তানিয়া তো বলছে দলিল দিবে। আমি বললাম, তাহলে আপনি দলিল লেখকের কাছ থেকে দলিল রেডি করে নিয়ে যান, নিয়ে যেয়ে ওরে সিগনেচার করে দেন। পরে বলে, কিন্তু ও তো আমাকে একটা শর্ত দিছে। আমি বলি, কী শর্ত? ও শর্ত দিছে যে আমার তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। আমি বললাম, হ্যাঁ, আমি যাবো, তো সমস্যা নেই, আপনি আমাকে নিয়ে যাবেন, আমি সাথে করে যাব, আমি তো যেতে রাজি আছি। পরে তিনি আমাকে সাথে করে পুনরায় আবার ওই বিল্ডিংয়ে নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার সময় আগেই বলে রাখি, অনেকটা চোখ উনি চোখ বাঁধে অনেকক্ষণ, এরপরে খুলে দেয়, মূল রাস্তাটা যাতে আমি চিনতে না পারি। ওর কাছে আবার নিয়ে যায় তিনি, কিন্তু তখন তিনি সাথে করে দলিল নিয়ে গেছে। দলিল নিয়ে যাওয়ার পরে তানিয়ারে বলে যে তুমি আমাকে সিগনেচার করে দাও, দলিল দিয়ে দাও। পরে সেই শর্ত দিল যে দলিল দিতে পারি এক শর্তে, আমি আপনাকে এদিক দিয়ে দলিল দেবো, আর ওই দিক দিয়ে আপনি আমাকে মিরাজের সাথে বিয়ে দিবেন। পরে বলে, হ্যাঁ, আমি রাজি আছি, তুমি সিগনেচার করো। তাই কী করলো, সেখান থেকে বেরোলো গাড়ির মধ্যে সিগনেচার করলো ওনার দলিলগুলোতে, এবং গাড়ির মধ্যে সিগনেচার করলো। সিগনেচার করার পরে সেখান থেকে আমরা তখন কাজী অফিসে গেলাম। অনলাইনে দিক দিয়ে কাগজপত্র সব রেডি করা হয়ে গেল। এখান থেকে কাজী অফিসে গেলাম। কাজী অফিস যাওয়ার পর ওর সাথে আমার বিয়ে হলো। ওর বাবা নিচে 10 লক্ষ টাকা কাবিনে আমার কাছে ওরে বিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ, বিয়ে দেওয়ার পরে আমার বাবা তো আসলে, আমার বাবা মা একটু অন্যরকম আর কি। অন্যরকম বলতে আমার বাবা আমার একদম পক্ষেও না, আবার আমার একদম বিপক্ষেও না, এরকম। আমি তখন তানিয়ারে নিয়ে ডিরেক্টলি বাড়িতে উঠছি। তানিয়ার আব্বা বললো যে তুমি তোমার ফ্যামিলিকে কীভাবে ম্যানেজ করবা, তোমার আব্বাকে তোমার মাকে কীভাবে ম্যানেজ করবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমি কোনো কিছু জানি না। আমি তখন তানিয়ারে নিয়ে ডিরেক্টলি বাড়িতে উঠলাম, বাসায় উঠলাম। ওঠার পরে আব্বা তো খুব চিল্লা, আবার যেহেতু মেয়ে দেখতে সুন্দর, আমার আব্বা ওই একটা জিনিসের প্রতি দুর্বল, যে মেয়েটা দেখতে সুন্দর বা মেয়েটা ভালো। এই কথার তো আব্বু তখন ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে মোটামুটি আমার সাথে তারপরেও রাগারাগি, যেটা ঠিক না, মেয়েটার কেন বিয়ে করলাম, এই সে কথাবার্তা। পরে আমি তারে নিয়ে আমার ঘরে বউ বানিয়ে আমি তারে নিয়ে আসলাম। দেন সে তখন আমার বউ হিসেবে আমার ঘরে আছে, তার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে, সব কিছুই ভালো। এইভাবে মনে হয় বেশি দিন জানে, আপনার মাসখানেকের ভিতরেই হঠাৎ করে ওর বাবা জেনে গেছে
যে ওর বাবাকে যেই দলিলটা দেওয়া হয়েছে সেই দলিলটা ফেক, বাট আমার দলিলটা ট্রু। ওর বাবা তো তখন এই চিল্লা ফিল্লা, তুই আমার সাথে বেইমানি করছিস, ওরা ফোন দেয় তোরা আমি গুলি করবো, রাস্তায় মেরে ফেলবো, তোরা কুত্তার মতো মায়েরা রাখবো, তোর লাশকেও খুঁজে পাবে না, এটা ওইটা বইলা মানে তানিয়ারে প্রচণ্ড রকমের গালাগালি। তানিয়া তখন আমার বলতেছে, দেখো আব্বা তোমার এরকম বলতেছে, আমি এখন কী করবো? আমি বললাম, তুমি তোমার আব্বার কোনো কথাই আমলে নিও না, তোমার আব্বার কোনো কথাই শুনো না, তুমি তোমার আব্বার কথা বাদ দাও, এরকমভাবে তোমার আব্বার কথা শোনা যাবে না। পরে ও বলে, দেখো আমার আব্বা আবার কোন দিক দিয়ে ঝামেলা করে বসে, কী করে বসে না করে বসে আমি তো জানি না। আমি বললাম যে তুমি টেনশন করো না। এভাবে প্রায় আপনার অনেকগুলো মাস এখানে কেটে গেছে, ম্যাক্সিমাম 7-8 মাসের মতো কাটছে। এবং এরই মাঝেও আবার প্রেগনেন্ট হয়েছিল। প্রেগনেন্ট হওয়ার পরে আল্লাহর হুকুমে বাচ্চাটা আবার নষ্ট হয়ে গেছে, একটা বেবি হয়েছিল, বেবিটা নষ্ট হয়েছে। হওয়ার পরে এরই মাঝে ওর বাবা আবার অনেকটা সফট হয়ে গেছে, অনেকটা সফট, আগের মতো এরকম পাগলামি সাগলামি করে না। এরই মাঝে ওর বাবা নাকি হার্ট অ্যাটাকও করছে, মিনি হার্ট অ্যাটাক করছে, হসপিটালও 5-6 দিন ছিল। এবং এই হার্ট অ্যাটাক করার পর অনেকটা ঠান্ডা হয়ে গেছে। পরে প্রায় 7 মাস পরে কিন্তু তানি আমারে বলতেছে, আমার আম্মুর জন্য খুব কষ্ট হইতেছে, আমি আমার আম্মুরে দেখতে যাবো। ওর আম্মু তখন ওদের নানু বাড়িতে, মানে নানু বাড়ি বলতে ওদের ওই গ্রামের বাড়িতে গেছে। তো আমার বলে, আম্মুর সাথে আমার ফোনে কথা হয়েছে, আম্মু তো গ্রামের বাড়িতে গেছে, আমি আম্মুরে দেখতে যাব। আমি তখন বললাম, ওইখানে তো তোমার আব্বুও আছে, এনে গেলে যদি একটা ঝামেলা করে। ও বলে, না কি ঝামেলা করবে, আব্বু তো এখন ভালো হয়ে গেছে, আগের মতো আর কোনো কিছুই করে না, আব্বু এখন অত্যন্ত ভালো, আমরা এখন সমস্যা না, এখন যেতে পারি। আমি তখন বললাম যে না, যদি গেলে তোমার আব্বু ঝামেলা, কারণ তোমার আব্বুকে আমি বিশ্বাস করি না, এই লোক যে কোনো সময় যে কোনো স্টেপ নিয়ে নিতে পারে, কারণ তার বুক পিঠ কোনো কিছুই নেই। আমি বললাম যে না, আমি আসলে এভাবে মানে যেতে পারবো না, উনি তোমার ক্ষতি করবে। আমাকে বলে, দেখো আমার কোনো ক্ষতিই করবে না, তুমি জাস্ট আমার উপরে এটুকুন বিশ্বাস রাখো যে কোনো কিছুই হবে না, তুমি চলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি যদি এরকম করেই বলতেছো তাহলে আমি যাব, কিন্তু শর্ত আছে, আমি কিন্তু ভিতরে যাব না, আমি বাইরে থাকবো, তুমি যাবা, এবং তোমার স্টেপ যে পরিস্থিতি খারাপ দেখলে আমি সেখানে মানে ঝামেলা করবো, বা আমি যাবো। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। পরে আমি কী করলাম, তার সাথে রওনা দিলাম দুপুরের দিকে। আমার আব্বা আম্মা কাউকেই আমি বিষয়টা জানাইনি, কারণ কাউকে জানিনি বলতে তাদেরকে জানালে তারা রাজি হবেই না, টোটালি বলবে কেন যাইতে হবে গ্রামে। মেয়ের মা যদি ইয়েতে আসে, চিরঙে আসে, তখন মেয়ের মায়ের সাথে দেখা করা যাবে, গ্রামে যাইতে হবে কেন। পরে আব্বা আম্মাকে রাজি না করে বিকেলবেলা আমি তার কথা মতো রওনা দিলাম, এবং আমরা ওইখানে গিয়ে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে সন্ধ্যার পরও তখন ঘরে ঢুকছে, ও ঘরে ঢুকার পরে আমি তখন বাইরে আসি। এই ঘরে ঢুকার মনে করেন আপনার 15-20 মিনিট পরে আমি চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি, এবং চিৎকারের শব্দ শুনতে পেলাম। পরে আমি ভাবলাম যে ওরা মনে হয় মারতেছে। আমি তখন পিছন থেকে দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পরে দেখলাম যে ওদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে, মানে বাড়ির পাশে, ওই কবরস্থানের দিকে ও দৌড় দিছে। মানে আমার কাছে মনে হলো যেটা, তো কবরস্থানের ভিতরে ঢুকার পরে ওই কবরস্থানের বাউন্ডারি আবার করা আছে, মানে ও যখন ভিতরে ঢুকছে ওর বাবাও পিছন দিয়ে ঢুকছে, বাউন্ডারি গেট লাগাই দিছে। আমি তখন খুব কষ্টে পরে দেওয়াল বেয়ে অনেক কষ্টে পরে ওই পারে মানে আপনার ভিতরে ঢুকলাম। ঢুকার পরে গিয়ে দেখি যে মানে ভাঙা কবরের ভিতরে যে ও পালাইছে, ওই ভাঙা কবরের ভিতরে ওর নিকৃষ্ট বাবা ওইখানে যে ওরা চাইপা ধরছে, মানে সোজা কথা যেটা খারাপ কাজ করার জন্য ওইখানে চাইপা ধরছে। ধরার পরে আমি কোনোভাবে গিয়ে ওইখান থেকে অনেক কষ্টে পরে ওকে রক্ষা করছি। তাও আমার অনেক হাতটাত কেটে গেছে, ভাঙা কবরে বাঁশটা সেটা ওইটা। তো এরকম চিৎকার চেঁচামেচি শোনার পরে বাইরে থেকে মানুষজন আসছে, অনেক মানুষজন আসছে, গ্রামের বাড়ি তো অনেকে আইসা তখন ধরছে ওর বাপের, ধৈরা মাইরা টাইরা ওইখান থেকে ধরেন আমি ও রিসিভ করেছে। ওর বাপে পুরো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, মনে যেন নেশা করছে বা এমন একটা অবস্থা। আমি ওইখান থেকে করে আনতেছি, তখন সিঞ্জির মধ্যে কান্না করতেছে, চিৎকার করে করে বলতেছে যে মিরাজুল, তুমি আমার বাবাকে ওইখান থেকে বের করো, আমার বাপের জায়গা থেকে বের করে লম্পটকে আমার বাপের জায়গায় রাখো না, আমার বাবার জায়গা থেকে ওনাকে বের করো, বের করার পরে এই জায়গাটা তুমি অ্যাপার্টমেন্ট করে ফেলো, বিল্ডিং করে ফেলো, এইখানে তুমি আমার বাবাকে বের করো। আমি বললাম অবশ্যই, আমি এই লম্পটকে আমার জীবন থাকতে আমি আর তোমার বাপের জায়গায় রাখবো না, আমি ওনাকে যেভাবেই পারি এখান থেকে আমি ওনাকে বের করে ছাড়বো, তুমি তা নিয়ে কোনো চিন্তা করো না। বাসায় আসছি, বাসায় আসার পরে আব্বা আম্মাও দেখছে যে তানিয়ার অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। বাসায় গেলাম, রুমে যাওয়ার পরে বেরোইছি। সকালবেলা বেরোয় আমি চিন্তা করতেছি কী করা যায়। আমার আব্বা কিন্তু আবার আমাকে অত্যাধিক বিশ্বাস করে, মানে আমি যা বলবো তাই, আমার কথার কোনো বাইরে যাবে না। মানে আমি যদি বলি আব্বু এটা হবে, আমার আব্বু এটাই মানবে। পরে আমি আব্বুর কাছ থেকে বললাম, আব্বু তানিয়ার বাবার যে জায়গাটা আছে এটা তো আমার নামে, আমি তো তোমাকে দলিল দেখাইছি। আমার আব্বা বলে হ্যাঁ, জায়গা তো তোমার নামে, ঠিক আছে। আমি তখন বললাম যে আব্বা এই জায়গাটার ভিতরে আমি একটা বিল্ডিং বানাবো, 8 তলা অ্যাপার্টমেন্ট করবো, তুমি কি বলো? আমার আব্বা বলে, তোমার জায়গা যেহেতু জায়গা তোমার নামে, তুমি বিল্ডিং বানাইতে পারো, কিন্তু জায়গা তো দখলে আছে তানিয়ার বাবার, মানে সৎ বাবার।
আমি তখন বললাম যেভাবেই পারি সৎ বাবাকে আমি এখান থেকে উচ্ছেদ করব, করে আমি আইনি ব্যবস্থা নেব, আইনি ব্যবস্থা নিয়ে আমার জায়গায় আমি অ্যাপার্টমেন্ট তৈরি করব। আমার আব্বা বলে দেখো যাই করো এটা ভেবে চিন্তে করো, কারণ ওর বাবা কিন্তু খুব বেশি একটা মানে সুবিধার লোক না, যে কোনো সময় তোমাদের উপর একটা খারাপ স্টেপ নিয়ে নিতে পারে, এই লোকটাকে বিশ্বাস করা যায় না। আমি তখন বললাম ঠিক আছে আব্বা তুমি এটা নিয়ে চিন্তা করো না, ওর বাবা আমার কী বা করবে, আমি আমার জায়গায় স্ট্রং আছি, এই নিয়ে তুমি ভাইবো না, আমি সর্বোপরি দেখতেছি। তা আব্বু তখন বললো ঠিক আছে, তারপরেও ভেবে চিন্তে কাজ করো, বারবার আমাকে এটা বললো যে ভেবে চিন্তে কাজ করো, কারণ ওর বাবা কিন্তু মানুষ সুবিধা না, এটা আমাকে বারবার বুঝাইলো। আব্বার কথাবার্তা শোনার পরে এবার আমি তানিয়াকে বললাম যে তানিয়া তুমি তোমার আব্বাকে প্রথমে কল দাও, কল দিয়ে বলো যা হবার তা হয়েছে, তোমাকে উনি ভাঙা কবরে গিয়া পর্যন্ত দৌড়ছে, ওনাকে বলো যে উনি যে জায়গাটা ছেড়ে দেয় তা নাহলে আমি আইনের আশ্রয় নিব। পরে সে তার বাবারে কল দিচ্ছে যে বাবা তুমি জায়গাটা ছেড়ে দাও। বাবা বলে নাই, বলছে আপনি জায়গাটা ছেড়ে দেন, তা না হলে কিন্তু মিরাজুল কিন্তু আইনের আশ্রয় নিবে, তখন কিন্তু আমি জানি না, কারণ জায়গা কিন্তু এখন মিরাজুলের নামে। তারপর ওর বাবা জায়গা ছাড়ে না, পরে আমি প্রশাসনের আশ্রয় নিয়েছি। আশ্রয় নেওয়ার পরে প্রশাসন থেকে ওনাকে ধমক টমক দেওয়া হয়েছে, এমনি সামনে ওর বাবা তখন জায়গাটা ছেড়ে দিছে। জায়গাটা ছেড়ে দেওয়ার পরে ওর মা তখন ওর নানু বাড়িতে চলে গেছে, মানে যেখানে আগে ছিল সেখানে চলে গেছে নানু বাড়িতে। জায়গাটা তখন ওর বাবা ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে জায়গাটা আমি পুরোটা ভাঙছি। ভাঙার পরে ওখানে আমি তখন বিল্ডিং বানানোর কাজ ধরছি। আর ওর বাবা ধরেন আমার ক্ষতি করার জন্য কখনো এই নেতাকে কখনো ওই নেতাকে টাকা দিতেছে, এখানে কথা বলতেছে ওইখানে কথা বলতেছে, মানে বিভিন্ন জায়গাতে কথাবার্তা বলে আমাকে ফাঁসানোর জন্য উনি পুরো উঠে পড়ে লাগছে, মানে আমাকে মেরে ফেলার জন্য এত পরিমাণের ঝামেলা করতেছে, এত পরিমাণের সিন ক্রিয়েট করতেছে যেটা আসলে বলার মতো না। বাট আমি আমার জায়গায় স্টিল নাও পড়ে আছি যে উনি যা করার উনি করুক, বা আমি আমার জায়গায় ঠিক আছে। এমন করে খুব কম সময়ের ভিতরে, যেহেতু জায়গাটা ধরেন একটা ঝামেলার জায়গা, আমাদের চিরং শহরের বাইরে কিছু জায়গা ছিল, ওই পুরোটাগুলো জায়গায় বিক্রি করে দিছি ওই সময়, মানে আব্বুর টাকার একটু শর্ট ছিল, জায়গাগুলো বিক্রি করে দিছি। এবং ওই জায়গাগুলো বিক্রি করে দিয়া আমরা তখন এই জায়গাটা মানে তানিয়ার বাবার ওই জায়গার উপরে 8 তলা বিল্ডিং উঠাইছি। ওই এলাকাতে তখন 8 তলা বিল্ডিং ছিল না, ওই এলাকাটাতে 6 তলায় ছিল, 6 তলার উপরে ছিল না, বাট আমরা এটাকে 8 তলা করি। অনুমোদন নিয়ে খুব মানে কোটি কোটি টাকা খরচ করি, সোজা যেটা মানে জায়গার যে দাম তার 5 গুণ টাকা খরচ করে খুব কম সময়ের ভিতরে আমি বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করি। বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করে ফেলি এবং টাকা পয়সা ঢালতে থাকি, মানে প্রতিদিন আপনার মানে এত পরিমাণের কাজ করাই যে আমি মানে স্বয়ং দাঁড়ায় থেকে কাজ করাই, যেহেতু জায়গাটা ঝামেলার। কিছু মাসের ভিতরে তখন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায়, মানে পুরো বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে যায়, রং টং করা ছাড়া মোটামুটি বিল্ডিংয়ে থাকার মতো ব্যবস্থা হয়। আমি তখন ভাড়া দিতে শুরু করি, ভাড়াটিয়া উঠাতে শুরু করে, ভাড়াটিয়া উঠে এরকমভাবেই কিছুদিন যাওয়ার পরে ধরেন আপনার এই ঘটনার কিছুদিন পরেই আমি একদিন হচ্ছে আপনার সুন্দর সময় আর কি বাইরে থেকে আসতেছি, কোনো একটা জায়গা থেকে গাড়ি দিয়ে আসতেছি, আমার গাড়ি দিয়ে আমার গাড়ির উপর অতর্কিত হামলা। গাড়ির উপর অতর্কিত হামলা ধরেন আবার গাড়ির উপরে মায়ের ফিট এটা ওইটা, মানে গাড়ির উপরে অনেক আঘাত করছে, অনেকগুলো আঘাত আমার গায়েও পড়ছে। বাড়িতে আসছি, আসার পরে থানায় ফোন দিয়ে মামলা দিলাম। মামলা দেওয়ার পর ওর বাবারে তো আর খুঁজে পাওয়া যায় না, যে ওর বাবা কোথায় থাকে কোন জায়গায় থাকে কেউ জানেও না। এইভাবে অতর্কিত হামলার পর আমি বাড়ির মধ্যে আসার পরে খুব অসুস্থ হয়ে গেছি, প্রায় 5-7 দিনের মতো আমি বিছানা থেকে উঠতে পারি না, আমার শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি হয়েছে, আঘাত খাইছি। তানি তখন সর্বোপরি আমার সাথে ছিল, আমাকে মানে স্বামী হিসাবে যতটুকু হেল্প করা দরকার ও সম্পূর্ণভাবে হেল্প করছে, মানে সবভাবে আমাকে হেল্প করছে এবং আমার সাথে ছিল, আমাকে খাওয়াইছে পড়াইছে, মানে সব কিছুও করছে। বিল্ডিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। দেন এখানে আবার অনেকগুলো বৎসরও প্রায় কেটে গেছে। আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি, তানিয়ার পেটে কিন্তু বাবু থাকে না, মানে ও প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার পরে বেবি নষ্ট হয়ে যায়। কীভাবে নষ্ট এটা আল্লাহ ভালো জানে, ডাক্তারের কাছে নিয়ে যায়, বা ডাক্তারও তেমন কিছু ধরতে পারে না, আরও খুব বেশি একটা ডাক্তারের কাছে যাওয়াও পছন্দ করে না, বেবি নষ্ট হয়ে যায়, টোটালি হচ্ছে বেবি থাকে না, পেটে বেবি থাকে না। তো যাই হোক, এমন করে ওই মারার পরে আমার বাবার মনেও ভয় ঢুকে, তানিয়ার মনেও ভয় ঢুকে। তানিয়া বলতেছে আমার বাবা যে কোনো সময় তোমাকে মেরে ফেলতে পারে এবং তোমার উপরে একটা খারাপ স্টেপ নিতে পারে, বাবা তো তোমার উপর অনেক ক্ষেপে আছে, তুমি একটা কাজ করে দেশের বাইরে চলে যাও। এবং আমি বললাম যে আমি দেশের বাইরে কেন যাব, সে আমাকে মারবে কেন? এবং তানিয়া তখন আমার আব্বাকে বললো যে দেখেন মেরাজুল তো আমার কথা শোনে না, এখন মানে আমার বাবা তো আমি গোপন সূত্রে খবর পাইছি ওকে শ্যুট করবে, মানে যেখানে পাবি ওকে গুলি করে মেরে ফেলবে, ওকে মেরে ফেলার সমস্ত রকম মাস্টার প্ল্যানিং আমার আব্বা করে ফেলছে। আপনি মিরাজুলকে বলেন যাতে দেশের বাইরে চলে যায়, কারণ দেশে থাকলে ওকে মেরে ফেলবে। এরকম করে তানিয়া কান্নাকাটি করে, আব্বার কাছে যায়, মায়ের কাছে যায়, আমার ভাইদেরকে বলে, সবার কাছে বলে। আব্বা তখন আমার বলে একটা কাজ করি, যেহেতু একটা ঝামেলা হয়েছে এনে কোটি কোটি টাকার একটা ঝামেলা, তো অন্তত বছর 2-1 জন্য দেশের বাইরে চলে যাও। আমি তখন বললাম যে আব্বা আমি কেন যাবো দেশের বাইরে, দেশের বাইরে যাওয়ার তো কোনো কারণ নেই। আব্বা আমাকে বলে তুই চলে যাও,
দেশের বাইরে গেলে ভালো হবে। আমি তো বললাম যে ঠিক আছে, যদি আমি যাই তানিয়াকে সাথে করে নিয়ে যাব। তানিয়া আমাকে বলে যে না, আমি আব্বা আম্মাকে রেখে যাবো না, আমি আব্বা আমার সাথেই থাকবো, আমি তাদের সাথে থাকবো, তুমি যাও, আমাকে এরকম করে বলে। তো তারপর আমি যাই না, অনেকগুলো দিন আমি দেশে থাকি, আরও অনেক 2-3 মাস। এবং এই 2-3 মাসও আমি একই অবস্থা দেখতেছি, বিভিন্ন জায়গায় আমাকে মেরে ফেলার জন্য প্ল্যানিং করতেছে, লোক ভাড়া করতেছে, এই গুন্ডা পান্ডা সান্ডা ওর বাবার যে ধরনের আপনার মানে খারাপ লোকজন আছে তাদেরকেই কোথাও এখানে কখনো ওইখানে বিভিন্ন জায়গায় দাঁড়া করায় রাখতেছে, আমাকে মানে ফোন দিতেছে ফেক নাম্বার থেকে, তোরে মেরে ফেলবো, তোর এই করবো, তোর সেই করবো, মানে খুবভাবে হুমকি দুমকির একটা পর্যায়ে চিন্তা করলাম যে ঠিকই আছে, দেশের বাইরে চলে যায়। তখন আমার মানে ইচ্ছে হলো প্রথমে সৌদি আরবে হজ করবো, কিন্তু আমার আব্বা বললো হজটা পরে কর, আগে তুই ইউরোপের কোনো একটা দেশে চলে যা। তো আব্বাই তখন ভিসা টিসা ম্যানেজ করলো, ভিসা ম্যানেজ করবো। আমি তখন আত্মগোপনের জন্য আপনার ফ্রান্সে চলে গেছিলাম। ফ্রান্সে গেছি, ফ্রান্সে যাওয়ার পর ওইখানে আবার আমার আব্বার একটা মানে অনেক আব্বার ঘনিষ্ঠ একটা বন্ধু আছে, আঙ্কেলের আবার ব্যবসা বাণিজ্য আছে। তো ফ্রান্সে যাওয়ার পরে আমার মাথায় নতুন করে একটা আইডিয়া এসেছে, আমি ফ্রান্সে কোনো একটা কিছু করব। এবং আগে পরে আমি তানিয়াকে সব ফ্রান্সে নিয়ে আসবো, আমি বাংলাদেশে থাকবো না, আমি এখানে কিছু একটা করব। তা আমার এটা হঠাৎ করে নিজের মনের ভিতরে জাগলো। জাগার পরে ফ্রান্সে যখন আমি পৌঁছানোর পর আমার আব্বার ওই ঘনিষ্ঠ বন্ধু আছে, ওনার সাথে তখন আমি আলোচনা করি কীভাবে কী করা যায়। উনি তখন আমাকে বিভিন্ন প্ল্যানিং বা কোথায় বিজনেস করা যায়, কোথায় কী করা যায়, এইগুলোর প্ল্যান প্রোগ্রাম সব কিছু নিয়ে দিতেছে। তো প্ল্যান প্রোগ্রাম সব কিছু দিতেছি, দেওয়ার একটা পর্যায়ে এখানে সেখানে আমি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের আইডিয়া খুঁজতেছি, কোথায় কী করা যায়। আঙ্কেল একটা পর্যায়ে বলে এখানে সুপার মার্কেট করলে অনেক বেশি মানে টাকা পাওয়া যায়, তাহলে সুপার মার্কেটের ব্যবস্থা করো। তো সুপার মার্কেটের ব্যবস্থা করে এটা আমাকে বললো। বলার পরে ওই সময় পর্যন্ত কিন্তু তানিয়া কিন্তু আপনার আমার বাবার কাছেই আছে বা আমার বাবার ওখানেই আছে। পরে আমি চিন্তা করলাম যে আবার এখানে কিন্তু আমি ফ্রান্সে চলে আসার পরে তানিয়া কিন্তু একটু চকরমক শুরু করে দিয়েছে, খুব বেশি বাসা থাকে না, বাইরে যায়, এখানে যায় ওইখানে যায়, অনেকটা ঝামেলা করে। তো আমার কষ্ট হচ্ছে, আমি এখানে যদি বিজনেসটা ঠিকঠাক মতো দাঁড়া করাইতে পারি তাহলে আমি তানিয়াকে ওখান থেকে নিয়ে চলে আসবো, এরকম একটা প্ল্যানিং। তো আমি আবারে বললাম আব্বা, আমি তানিয়ার সাথে কিন্তু তখন খুব বেশি একটা কথা বলি না, একটু কম কম কথা বলি, আগের মতো করে খুব বেশি একটা ওকে টাইম দেওয়া হয় না, কমই কথা বলি। আবার বললাম যে আব্বা, আমি ফ্রান্সে একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, মোটামুটি মানে 5-6 কোটি টাকা হইলে আমি এখানে ব্যবসাটা ভালোভাবে শুরু করতে পারবো, বাংলাদেশি টাকা হিসাবে, এখন টাকা ম্যানেজ করে পাঠাও। আমার আব্বা তখন আমাকে বললো যে দেখ, তোর পিছনে তো অনেক টাকা চলে গেছে, আমি তো তোর ভাইদের জন্য তেমন কিছুই রাখি, ওখানে 8তলা বিল্ডিং বানাইলি, দুনিয়ার টাকা তো ওখানে খরচ হয়ে গেছে, একটা কাজ কর, ওই বিল্ডিংটা তো ভাড়া উঠতেছে, তাহলে বিল্ডিংটা দিয়ে লোন উঠা, এটা ব্যাংকের কাছে কাগজপত্র জমা দিয়া, তুই ব্যাংকের কাছে কাগজপত্র জমা দিয়ে লোন উঠা, বিল্ডিংয়ের নামে লোন উঠাইলে পরে তাহলে তুই জায়গাটা এরপরে তুই লোন পরিশোধ করবি, ওইখানে ব্যবসা যদি শুরু হয়, আর যদি চলেই যাবি তাহলে বিল্ডিংটা লোনে দিয়ে দে, কারণ লোনের উপরে দিলে অন্তত সরকারের কাছে আরেকটা ডকুমেন্ট হলো যে জায়গাটা তোর, বা এরকম কিছু আব্বা আমাকে বললো। তাই আমি বললাম যে ঠিক আছে আব্বু, তোমার কথা ঠিক আছে। আবার কথা মানলাম। আব্বার কথা মানার পরে আমি তখন কী করলাম, লোনের জন্য অ্যাপ্লাই করলাম। তার সাথে কিন্তু আমি এটা শেয়ার করি নাই যে ওর থেকে লোন উঠাবো, কারণ ওরা শেয়ার করলো আবার কী বলে না বলে, আর ওর সাথে তখন আমি অত মানে একদম খুঁটিনাটি বিষয় নিয়ে অত একটা আলোচনা করি না, খুব বেশি একটা কথা বলি না। পরে আমি আমার আব্বারে বললাম যে আব্বা, আমার পেপারসগুলো বাসার ওখানে আছে, তুমি পেপারসগুলো নিয়ে দেখো লোনের জন্য অ্যাপ্লাই করো। তানিয়াকে না জানে আমার আব্বা তখন লোনের অ্যাপ্লাই করে, এবং লোনের অ্যাপ্লাই করার পরে আমার আব্বা হঠাৎ করে আমাকে এরকম একটা নিউজ দেয়, যেটা শোনার পরে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। আমার আব্বা আমাকে বলে, কিরে বাবা, তুই কি জায়গা আবার তানিয়ার নামে ফিরেই দিছিলি? বাবা আমারে বলতেছে। আমার না তো আব্বা, আমি তো তানিয়ার নামে কোনো জায়গায় ফিরিয়ে দিইনি। আমার আব্বা বলে, না তুই তো মনে হয় জায়গা তানিয়ার নামে ফিরিয়ে দিছস। বলে, না আব্বা, আমি তানিয়ার নামে জায়গায় ফিরিয়ে দেবো কেন, জায়গা আমার নামে জায়গা, তানিয়া তো নিজের জায়গা আমার নামে লিখে দিছে। আব্বা বলে, হ্যাঁ প্রথমে তোর নামে একটা দলিল হয়েছিল, এবার তুই বিদেশ যাওয়ার আগে কিন্তু তুই জায়গা আবার তানিয়ারে লিখে দিছস। না বাবা, আমি তানিয়াকে জায়গায় লিখে দেবো কেন? আমার আব্বা বলে, তুই একটু চিন্তা করে দেখ। আমি বললাম যে না, আমি এমন কিছুই করি নাই, কারণ একটা দলিলে 1-2 জায়গায় না, অনেকগুলো জায়গায় সিগনেচার করা লাগে, তো এটা আমি কেন করব, বা এটা তো আমার তো জানা মতো এটা আমি করি নাই। আমার আব্বা বলে, জায়গা তো তানিয়ার নামে। কি বলো তুমি, জায়গা তানিয়ার নামে? আমার আব্বা বলে, হ্যাঁ জায়গা তানিয়ার নামে। ইন দ্য মিন টাইম আমি বললাম যে কবে দলিল হয়েছে? বাবা তখন দলিলের ডেটটা বলো। দলিলটা হয়েছে ওই সময় তানিয়ার বাবা যখন আমাকে মারার পরে দলিলটা হয়েছে। তো ওই সময় সর্বোপরি আমি তানিয়ার সাথে, বাসা তানিয়া আমাকে ট্রিটমেন্ট করতো, আমাকে যত্ন করতো, সব আমি তানিয়ার সাথেই। তাহলে মানে কেন জায়গা আমি তানিয়ার নামে দিয়ে দেবো? আমার তো এটা প্রশ্নই আসে না। পরে আমি তানিয়ারে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তানিয়া, তুমি কি জায়গার কোনো মানে ফেক দলিল বের করছো নাকি তোমার ওই বাবার জায়গায়? ও বলে, না। তো বললাম, জায়গা তোমার নামে কেন? তুমি আমার কাছ থেকে কবে জায়গার সিগনেচার নিলা বা কবে দলিল নিলা? আমাকে বলে, তোমার কে বলছে আমি তোমার কাছ থেকে জায়গা নিছি? নেই তো। আমি বললাম, দেখো
তুমি আমার সাথে একদম মিথ্যা বইলো না, জায়গার দলিল তোমার নামে। ও তখন আমাকে বলে যে জায়গার দলিল আমার নামে থাকার তোমার নামে থাকার ভিতরে পার্থক্য কি? একই তো কথা, তুমি আমার হাজব্যান্ড না, তোমার নামে থাকা যে কথা আমার নামে থাকা তো একই কথা, এটা নিয়ে এত ঝগড়া করার, এত শাউটিং করার, ফাইটিং করার কী আছে? আমি বললাম না, জায়গার মধ্যে আমি 8 তলা বিল্ডিং বানাইলাম, তোমার বাবার জায়গার যেই দাম তার 3 গুণ দাম আমি বেশি দিয়ে বিল্ডিং বানাইলাম, অ্যাপার্টমেন্ট করলাম। এখন এই জায়গার মধ্যে তুমি মানে জায়গা তোমার নামে হয় কী করে? আমাকে বলে এরকম উল্টাপাল্টা কথা বললো না, জায়গা তোমার নামেই আছে। মানে আমার ভিতর তখন একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে কাজ করতেছে। পরে আমি জায়গার দেশে গেলাম, মানে এদের তখন দেশে আসলাম। দেশে আসার পর আমি কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করতেছি, দেখলাম যে হ্যাঁ জায়গা তানিয়ার নামে। এবার হঠাৎ করে আমার আব্বা আমারে বলতেছে তুই তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাও। মানে দেশে যাওয়ার পর পরে কেন দেশের বাইরে চলে যাবো? বাবা আমারে বলে যা বলছি তাই কর, দেশে থাকবি না, দেশের বাইরে যা। তাই আমার আব্বা যখন এভাবে আমাকে ধমকি দিল, আমি তানিয়ারে কোনো কিছু না বলেই এর মানে কয়েকদিন পরে আবার পুনরায় আমি ফ্রান্সে ব্যাক করি। ফ্রান্সে ব্যাক করার পরে আমার আব্বা ফ্রান্সে চলে আসার পরে আমাকে বলে যে তোর বউয়ের সাথে অনেক খারাপ ছেলেদের লিঙ্ক আছে এবং আমি তোর বউকে ঘর থেকে বের করে দিয়েছি। আমি ফ্রান্স আসার পর আমি বের করে দিয়েছি মানে বলে হ্যাঁ, এবং তোর বউ ঘরের মধ্যে নেশা করে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমি গোপন সূত্রে খবর পেলাম যে তোর বউ তানিয়া আক্তারের তার যে সৎ বাবা, ওই সৎ বাবার সাথে লিঙ্ক আছে। এখনও ওই বাবার সাথে দেখা করে, বাবার সাথে কথা বলে এবং বাবার সাথেও বিভিন্ন জায়গায় যায়। কিছুদিনের মধ্যে আমার বাবা মাকে ফুললি ইনফরমেশন দেয় যে তানিয়া এবং তানিয়ার বাবা তারা একই, তারা মাস্টার প্ল্যানিং করে আমাকে ইউজ করে তারা ওখানে জাস্ট অ্যাপার্টমেন্টগুলো তৈরি করছে, বিল্ডিংগুলো তৈরি করছে, জায়গা আমার নামে ঠিকই দিছে এবং আমার কাছ থেকে জায়গা নিয়েও গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি তো তানিয়াকে কোনো সময় দলিল দেইনি, জায়গার দলিল ছিল আমার নামে, জায়গা রেজিস্ট্রি হয়েছে আমার নামে, জায়গার সবই আমার নামে, তাহলে তানিয়ার নামে হলো কেমন করে? তানিয়ার নামে তো জায়গা হওয়ার কোনো কারণই নাই, জায়গা আমার নামে, তাহলে আমার জায়গা তো আমি তানিয়াকে দিই নেই। আমি তখন এই ফ্রান্সের মধ্যে পড়ে আছি। আমার আব্বা তখন আমাকে বলতেছে যে না, জায়গা তানিয়ার নামে চলে গেছে এবং জায়গা তানিয়ার নামে, তুই দেশে আসিস না, দেশে আসলে তানিয়া তোকে মেরে ফেলবে। আমি তখন বললাম ও মারুক কাটুক যাই করুক, আমি আমার জায়গা ছাড়বো না, জায়গা আমার লাগবেই। আমার কোটি কোটি টাকা যেখানে আমি ইনভেস্ট করছি এটাকে আমি ছেড়ে দেবো নাকি? এটা কী ধরনের কথা? মাস 2 পর আমি তখন পুনরায় আমার আব্বার কথা ওভারটেক করে আমি আবারও চট্টগ্রামে আসছি। আসার পরে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমার উপর আক্রমণ হয়। বের হওয়ার পর আমার উপর আক্রমণ হয়। এর মধ্যে কিন্তু তানিয়ার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই এবং তানিয়াকে আব্বা ঘর থেকে বের করে দিছে। আক্রমণ হয়, আমি তখন থানায় গিয়ে জিডি করে মামলা করি। বাসায় যাওয়ার পর আমার আব্বা আমার সাথে আরও দুর্ব্যবহার করে তুই আসলি কেন? এবার আমি এই বাসার মধ্যে থেকে পুলিশ প্রটোকল নেই এবং সব কিছু পরে আমি যেটাই মানে তদন্ত বের করতে পারি, যতটুকু আমি ইনফরমেশন পাই যে আসলে তানিয়া এবং তানিয়ার বাবা তারা কোনো সময়ই পৃথক ছিল না এবং তানিয়া প্রথম থেকে আমাকে পছন্দ করতো না। আমার চেহারা তার পছন্দনীয় ছিল না, আমি দেখতে কালো ছিলাম, চেহারা ভালো ছিল না, প্রথম থেকে আমাকে পছন্দ করতো না। কিন্তু শুধুমাত্র আমাকে এর সাথে অভিনয়টা করছে, আমার বাবার প্রপার্টি আছে, জায়গায় সম্পত্তি আছে, এগুলো দেখেও আমার সাথে রিলেশন করছে এবং ওর বাবা আর ও ভীষণ ঠান্ডা মাথায় মাস্টার প্ল্যানিং করে আমাকে দিয়ে জাস্ট বিল্ডিংটা তৈরি করছে। এবং আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় ওর হচ্ছে নাদিয়ানের সাথে সম্পর্ক ছিল। নাদিয়ান হচ্ছে ওর বাবারই কেমন এক আত্মীয়র ছেলে হয়, ওই ছেলের সাথে ওর সম্পর্ক। তার মানে নাদিনের সাথেও এখনও আছে এই জায়গায় সে জায়গায়, যে এই জন্য ও যত বেবি আমি তার পেটে নিয়েছি একটা বেবিও রাখে না, সব বেবিও মেডিসিন খেয়ে নষ্ট করে দিছে। বেবি হওয়ার পরেও নষ্ট করে ফেলে, বেবি পেটে আসার পরেও নষ্ট করে ফেলে। দ্যাট মিনস ও মেডিসিন খাইতো, মেডিসিন খেয়ে বেবিটা নষ্ট করে ফেলতো। এবং সেখানে থাকা অবস্থায় কিছুদিনের মধ্যে আমি দেখতে পাই যে ও ওই নাদিয়ানকে নিয়ে দুবাইতে যায়, সিঙ্গাপুরে যায়, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওখানে সেলফি উঠাইতেছে, ফেসবুকে আপলোড দিচ্ছে, আপনার ইনস্টাগ্রামে আপলোড দিচ্ছে। মানে ও এক অন্যরকম লাইফ লিড করতেছে যে আমি ওর হাজব্যান্ড, এটাও কোনো রকমের কোনো কিছু নেই। ওর সাথে আমার ডিভোর্স হয়নি, কোনো তালাকও হয়নি, শুধু আব্বাকে ঘর থেকে বের করে দিচ্ছে ও ঘরে নেশা করতে। এই কারণে এক পর্যায়ে আমার আব্বা বললো যে বাংলাদেশে তো তুই সেফ না, তোকে মেরে ফেলবে, কারণ ওর মাফিয়াদের সাথে লিঙ্ক, বড় বড় মাফিয়াদের সাথে লিঙ্ক, ইভেন ওর বাবাও। এক পর্যায়ে আমি শেষ পর্যন্ত পালায় আমার বাবার কথা শুনে আমি তখন ফ্রান্সে চলে আসি এবং ফ্রান্সে আসার পরে দেন আমি নতুন করে ফ্রান্সে বিজনেস স্টার্ট করি। আফটারঅল আজকে প্রায় 6 ইয়ার্সের মতো, 6 বছরের মতো হয়ে গেল আমি ফ্রান্সে আসি, এখানে ব্যবসা বাণিজ্য করতেছি। আমার আব্বাও এরই মাঝে 2 বার আসছে, আমার আম্মাও আসছে, আমার ছোটো ভাইটাও আসছে, দেখা করে গেছে আমার সাথে। বাট আমি আর বাংলাদেশে যাইনি। এখন পর্যন্ত আমাকে মেরে ফেলার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম ওরা করতেছে। তো আমি একটা জিনিসে এই পর্যন্ত বুঝতে পারলাম না যে কিভাবে আমার কাছ থেকে ও জায়গা নিয়ে লিখে নিল। আমি তো ওকে কোনো দলিলে সিগনেচার করি না বা কোনো দলিলে ওর সিগনেচার করা হয়নি,
তো আমার আব্বা বলে আমি সিগনেচার করেছি এবং দলিল রিয়েল হয়েছে। কিভাবে এটা হলো ভাই, আমি এটা আজও বুঝতে পারলাম না। আমি ওকে দলিল দিইনি, আমরা একসাথে ছিলাম, আমার ওয়াইফ, আমি ওর হাজব্যান্ড, আমরা একসাথে ঘুমাইছি, একসাথে সব কিছু হয়েছে। কিন্তু একটা না দুইটা না, অনেকগুলো সিগনেচার করা লাগে একটা দলিল, মানে দলিল কমপ্লিট হওয়ার জন্য। তো এতগুলো সিগনেচার করে তো আমি ওর নামে কখনো দলিল লিখে দিই নাই। তারপরেও দলিলটা কীভাবে ওর নামও হয়ে গেল আমি এটা আজও বুঝতে পারলাম না। একটা জিনিস আমার মনে আজও ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক ভাই, আমি ফ্রান্সে আছি এবং মানবতার জীবনযাপন করছি, টাকা পয়সা সবই আছে, কিন্তু মনে কোনো শান্তি নেই। আপনার গল্পগুলো পড়ি, মাঝে মাঝে শুনি, এবং আমার আম্মা খুবই অসুস্থ মানুষ, বাট আপনার অনেক বড় একজন ভক্ত, আমার আম্মুর মাধ্যমে আপনাকে আমি পাই এবং আপনার গল্পগুলো শুনি। এবং আম্মুই আমাকে বলো যে তুই তোর কথাগুলো ওনার কাছে বল, উনি খুব সাজিয়ে গুজিয়ে মানুষের জীবনের গল্প বলে, যার জন্য আপনার কাছে আমার এই কথাগুলো বলা। অ্যান্ড আমার আম্মার অনুরোধ, যদি আপনি পারেন আমার গল্পটা প্রচার করবেন। আমি ফ্রান্সে আছি এই মুহূর্তে, চট্টগ্রামে আমার ঠিকানা আপনাকে দিলাম, এবং আমার বউয়ের যে জায়গা আমি কিনি, মানে যে জায়গা আমার নামে দিয়ে তারা নাটক করে, সেই জায়গার ঠিকানাটা আপনাকে দিলাম। আপন ভাই যদি পারেন আমার সাথে যোগাযোগ করবেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত শত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য। বন্ধুগণ, আমি গল্পটা শুরুতেই বলেছিলাম, গল্পটা আসলে মোটামুটি আমি জানি না কতটুকু আপনাদেরকে রেকর্ড করে শোনাতে পেরেছি। ঈদ তো অনেক ব্যস্ত, তার মাঝেও চেষ্টা করেছি শোনানোর জন্য। কোনো অংশে না বুঝে থাকলে কমেন্ট করবেন, আসলে চেষ্টা করে রিপ্লাই করার জন্য। মেরাজুলের বিষয়টা, ওনার লাস্টের দিকে একটা বিষয় ছিল, ওনার প্রশ্ন যে কিভাবে ওনার বউ ওনার কাছ থেকে দলিল নিয়ে গেল, এটা উনি বুঝতে পারেন নাই। এখানে একটা বিষয় আছে, আমি কিছুদিন আগে, আমি জানি না এটা আসলে আপনারা জানেন কি না, মানে ভূতের নিঃশ্বাস বলে এক ধরনের একটা পাউডারের সন্ধান পেয়েছিলাম, হোয়াইট পাউডার। এই পাউডার মিন্স হচ্ছে এরকম, যে পাউডারটা যখন আপনার নাকের কাছে নিয়ে যাওয়া হয়, আপনি মানে এগুলো জাস্ট হচ্ছে যারা ছিনতাইকারী তারা ব্যবহার করে, যে নাকের কাছে পাউডারটা নিলে পরেই আপনি ওই মানুষটা যা বলে তাই আপনি করবেন, মানে মানুষটা যেটা বলে আপনি সেটা করবেন, রাইট? এরকমও হতে পারে, ধরেন কোনো একটা পেপারসের মধ্যে কোনো আপনি হয়তো আপনাকে বলবে যে ভাই মোবাইলের মধ্যে ঠিকানাটা লিখবে, হ্যাঁ, লেখার পর আপনাকে বলবে যে তো চিনতে পারছি না, এই ঠিকানাটা কোথায় একটু দেখেন তো। ওই লেখাগুলো অনেক ছোটো রাখবে, কিন্তু মোবাইলের উপরে আপনার যে পাউডারটা মিক্স করে রাখবে। তা আপনি নাকের কাছে নিয়ে বা মুখের কাছে নিয়ে যখন দেখবেন যে ঠিকানাটা কোন জায়গায়, ওই সময় কিন্তু আপনি কয়েকটা সেকেন্ডের জন্য বা এক মিনিটের জন্য আপনি তখনই তার আয়ত্তে চলে যাবেন। দ্য মিন টাইম সে আপনাকে যা করতে বলবে আপনি তাই করবেন। লাইক যদি মোবাইল দিতে বলো মোবাইল দিয়ে দিবেন, টাকা চাইলে টাকা দিয়ে দিবেন। তো আমার কাছে যেটুকু মনে হয় আর কি, যে এরকম কোনো একটা জিনিস হয়তো তার ওয়াইফ ইউজ করেছে, তার মুখের কাছে কোনো একটা সময় কিছু একটা জিনিস নিয়ে তাকে শুঙিয়েছে, যেহেতু তার সাথেই ছিল, সে জায়গা থেকে ও যেখানে বলেছে উনি সেখানে সিগনেচার করেছে, এবং ওই সময় সে যা যা করবে তা কিন্তু মনে থাকবে না। মানে লাইক কাউকে জিনে ধরলে যে জিন যে সময়, যতটা সময় তার উপরে ভর করে থাকে, ওই সময় যে মানুষটা কী করে সেটা তার মনে থাকে না। কিন্তু ঠিক ওই সময় আমার কাছে মনে হয় যে লোকটাকে এরকম পাউডার বা সামথিং কিছু একটা মিরাজুলকে নাকের কাছে নিয়েছে, নাকের ঘ্রাণ নিয়েছে, এবং ওর ওয়াইফ যা বলছে তাই করছে। এভাবেই সম্ভবত নিতে পারে। তা না হলে একটা দলিলের মধ্যে এত বড় একটা অ্যাপার্টমেন্ট, মানে বিল্ডিং নিয়েছে, তো অনেক সিগনেচার করা লাগে, এত সিগনেচার তো সে করে নাই, তো কীভাবে করলো? আমার কাছে মনে হয় এই পন্থাটাই অবলম্বন করেছে, এবং এটাই সময় সে অসুস্থতার সুযোগ নিয়ে তার ওয়াইফ এই কাজটা করেছে। তবে যাই হোক, আমি জাস্ট গল্পটা হয়তো খুব সুন্দর করে আপনাদেরকে বলতে পারিনি, তবে গল্পটা সিরিয়াসলি একটা গল্প ছিল। মাস্টার মাইন্ড প্রতারণা। মিরাজ আমাকে একটা জিনিস লিখলো যে ভাই, তানিয়াকে আমাকে কখনোই ভালোবাসে নাই। এই প্রশ্নটার উত্তর আসলে আমার কাছে নাই, যে তানিয়া তাকে কখনো ভালোবেসেছে কিনা। যদি একেবারে ভালো না বাসবে তাহলে জায়গাটা লিখে দিল কেন, প্রশ্নটা আমার মনে আছে। আর যদি জায়গাটা লিখেই দিবে, তারপরে আবার কেন ওর কাছ থেকে জায়গাটা নিয়ে গেল? আর তানিয়া যদি ওর সাথে থাকতো, মিরাজের সাথে থাকতো, তাহলে তো তানিয়া অনেক কিছুই পাইতো। মিরাজের কিন্তু এই জায়গাটা ছাড়াও আরও অনেক প্রপার্টি ছিল, চিটং শহরে ছিল, ফ্রান্সে ওর অনেক বিজনেস ছিল, এবং ওরা কিন্তু মানে জন্মগতভাবে অনেক শিল্পপতির ছেলে কিন্তু মিরাজ। কেন তানিয়া এই কাজটা করলো? যে তানিয়া তাকে আজও ভালোবেসেছে কিনা, বা কোনোদিন তাকে ভালোবেসেছিল কিনা, আই ডোন্ট নো। আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে লিখবেন, মিরাজুল হয়তো আপনাদের কমেন্টগুলো দেখে মনে শান্তি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আপনার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।